আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সকল বোর্ড পরীক্ষার জন্য এই যে একটি গ্রাফ চার্ট শিখলেই সব গ্রাফ চার্ট লিখতে পারবে, একটি পাই চার্ট শিখলে সকল ধরনের পাই চার্ট লিখতে পারবে, একটি স্টোরি শিখলে সকল ধরনের স্টোরি লিখতে পারবে, একটি সামারি দিয়ে সকল ধরনের সামারি লিখতে পারবে, একটি রিয়ারেঞ্জ শিখলে সব ধরনের রিয়ারেঞ্জ লিখতে পারবে, একটি ইনফর্মাল লেটার অথবা একটি ইমেল শিখলে সব ধরনের ইনফর্মাল লেটার অথবা ইমেল লিখতে পারবে। একটি প্যাসেজ আনসারিং কোয়েশনের নিয়ম শেখা থাকলে অবশ্যই সব ধরনের প্যাসেজ আনসারিং কোয়েশন উত্তর করতে পারবে। 3টি প্যারাগ্রাফ ব্যাড সাইড, গুড সাইড অর আদার, এই প্যারাগ্রাফগুলো শিখলে সকল ধরনের প্যারাগ্রাফ লিখতে পারবেন। 3টি কম্পোজিশন শিখলে সব ধরনের কম্পোজিশন লিখতে পারবেন। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গ্রাফ চার্ট ফরম্যাট মাত্র একটি শিখলেই হবে। এমন একটা গ্রাফ চার্ট দেখাচ্ছি, একটা দিয়ে সব ধরনের গ্রাফ চার্ট লিখতে পারবে। ধরো তোমাদের পরীক্ষার মধ্যে এই টাইপসের গ্রাফ চার্ট আসছে, দ্য গ্রাফ শোজ দ্যাট দ্য নাম্বার অফ পিপল ট্রিজ। ধরো এখানে তোমাদের নিচের দিকে কি আছে, সাল দেওয়া আছে আর উপরে পার্সেন্টেজ দেওয়া আছে। এই গ্রাফটা আমি প্রথমে বোঝাই দিচ্ছি, তারপরে কীভাবে লিখতে হবে সেটা বোঝাচ্ছি। দেখো 2006 সালে কত পার্সেন্ট ধরা হবে, এই যে 20 থেকে 25-এর মাঝামাঝি আছে, তার মানে এটা কত হতে পারে, 22 অথবা 23, যে কোনো একটা ধরলে হবে। তো 2007 সালে কত হতে পারে, এই যে 35 বরাবর কিন্তু আছে, তাহলে এটা 35%। 2008 সালে কত, 2008 সালে 15%। তারপরে 2009 সালে কত, 30%। তারপরে 2010 সালে কত, এই যে 35 এবং 40-এর মাঝামাঝি, তাহলে 37 অথবা 38 ধরতে পারি। ঠিক আছে, নিজের ইচ্ছা মতো কিন্তু ধরতে পারবো। 1-2 এদিক ওদিক হলে সমস্যা নেই, তবে বরাবর যেগুলো আছে সেগুলো বরাবরই ধরতে হবে। আর 35 এবং 40-এর মাঝামাঝি যেহেতু, তাহলে আমরা ঠিক কী ধরতে পারি, 37 অথবা 38 ধরতে পারি। ঠিক আছে, তো এটা তো মোটামুটি বোঝা গেছে। তো এখন এই টাইপসের আসুক বা অন্য ধরনের আসুক, যেভাবেই আসুক আমরা একটা ফর্মেটে ব্যবহার করব, সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, তোমাদের পরীক্ষার মধ্যে কিন্তু গ্রাফটা করতে হবে না। অনেকে প্রশ্ন করে যে আমাদের গ্রাফ আঁকতে হবে, না, কোনো গ্রাফ আঁকতে হবে না। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি কি করছি, এই যে প্রশ্নটা এখানে নিয়ে আসলাম আর গ্রাফের চিত্রটা আমরা এখানে নিয়ে আসলাম। তাহলে তোমাদের লিখতে হবে শুধুমাত্র এখান থেকে। ঠিক আছে, এখান থেকে শুরু করতে হবে। ঠিক আছে, এখান থেকে শুরু করে আমরা যত পেজ লিখতে পারি, 2-3 পেজ যা লিখতে পারি সেটুকু লিখব। ঠিক আছে, তো আমি প্রশ্নটা নিয়ে আসলাম আর উদ্দীপকটা নিয়ে আসলাম, এই যে তোমাদের গ্রাফ চার্টটা নিয়ে আসলাম। তো দেখো, একটি ফরম্যাট দিয়ে সব ধরনের গ্রাফ চার্ট লিখে ফেলো। তাহলে আমরা কীভাবে লিখতে পারি, এই যে দেখো, দ্য আমরা এখান থেকে লেখা শুরু করব, দ্য গ্রাফ শোজ অথবা দ্য গ্রাফ ইজ অ্যাবাউট। আমরা হয় দ্য গ্রাফ শোজ লিখব অথবা দ্য গ্রাফ ইজ অ্যাবাউট এটা লিখব। তারপর আমি এখানে কী লিখলাম, বিষয়টি লিখবে। তাহলে এখানে বিষয়টা কি, দেখো এই যে আমি রেড কালার করে দিছি বিষয়টা। এই যে দ্যাটের পরে চোজ দ্যাট, এরপরে দ্য নাম্বার অফ অ্যাপল ট্রিজ। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে তোমাদের বিষয়। তাহলে এখানে বিষয়টি লিখবে, এই জায়গার মধ্যে আমরা কি লিখব, দ্য নাম্বার অফ অ্যাপল ট্রিজ, তাহলে এটা লিখে দেব। এরপরে অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ অথবা ডায়াগ্রাম, আমরা গ্রাফে লিখব অথবা ডায়াগ্রাম লিখতে পারি, কোনো অসুবিধা নেই। দ্য লোয়েস্ট পার্সেন্টেজ অফ, আচ্ছা এখানে সব থেকে ছোটো কোনটা, এই যে এটা। সব থেকে কম কোনটা, এই যে 2008 সাল। তাহলে পার্সেন্টেজ অফ, এখানে বিষয়টি লিখবে। তাহলে বিষয়টা কি, এই যে দ্য নাম্বার অফ অ্যাপল ট্রিজ, জাস্ট এখানে লিখে দেব ওয়াজ ইন দ্য ইয়ার অফ সাল। তাহলে সালটা কত ছিল, এই যে সব থেকে কম সাল কোনটা, এই যে 2008, মানে এই যে পার্সেন্টেজ কম যেটার, সেই সালটা আমরা এখানে বসাবো। অ্যান্ড ইট ওয়াজ পার্সেন্ট, তাহলে পার্সেন্টটা আমরা বসাই দেবো। পার্সেন্ট কত, এই যে এটা কত বরাবর আছে, 15 বরাবর, তাহলে আমরা এখানে 15%। অন দ্য আদার হ্যান্ড দ্য হায়েস্ট পার্সেন্টেজ অফ, আমরা এখন সব থেকে বড় পার্সেন্টেজ কোনটা সেটা নেব। তাহলে এখানে সব থেকে বড় হচ্ছে এটা, তাহলে এটা 36 ধরতে পারি, 37 ধরতে পারি অথবা 38 ধরতে পারি। ঠিক আছে, এই 37, 38, তাহলে
এ পার্সেন্টটা ধরবো, তারপর এখানে আমরা কী লিখবো, বিষয়টি। এই যে এখানে বিষয় হচ্ছে দ্য নাম্বার অফ অ্যাপলটিস, দ্য নাম্বার অফ অ্যাপলটিস ওয়াজ ইন দ্য ইয়ার অফ সাল। এখন কী লিখবো, এই যে সালটা লিখবো 2000 কত, এই যে 2010, তাহলে এটা লিখবো অ্যান্ড ইট ওয়াজ পার্সেন্ট। এখানে পার্সেন্ট কত, আমরা 37 অথবা 38 যে কোনো একটা ধরতে পারি, তোমাদের নিজেদের ইচ্ছা। 37 ধরলে হবে, 38 ধরলে হবে, ঠিক আছে। তাহলে 37, 38 যে কোনো একটা পার্সেন্ট এখানে বসাবা। ইট ফ্ল্যাকচুয়েট, ইনক্রিজ, ডিক্রিজ। তাহলে এখানে ফ্ল্যাকচুয়েট, ইনক্রিজ, ডিক্রিজ আমরা যদি এই টাইপসের গ্রাফ পাই, তাহলে আমরা কি করব, এটা হচ্ছে ফ্ল্যাকচুয়েট, কারণ ওঠানামা করছে। এই যে প্রথমে একটু কম আছে, তারপরে আবার বাড়ছে, তারপরে একটু কম, তারপরে আবার আরেকটু বাড়ছে, তারপরে একদম শেষেটা একদম বেশি বাড়ছে। তাহলে এটা হচ্ছে ফ্ল্যাকচুয়েট, তার মানে এটা হচ্ছে ওঠানামা। যদি গ্রাফটা ইনক্রিজ হয়, যেমন ধরো তোমাদের এখান থেকেই শুরু হয়েছে, ধরো এটা ছোট, তারপরে বড়, আরেকটু বড়, এরপর আরেকটু বড়, এভাবে যদি হয় তাহলে কী হবে, ইনক্রিজ। যদি বড় থেকে ছোট হয় তাহলে ডিক্রিজ হবে। এই যে তোমাদের ধরো গ্রাফটা আসছে এভাবে, এই একদম বড়, তারপরে একটু ছোট, তারপর আরেকটু ছোট, আরেকটু ছোট, আরেকটু ছোট, এভাবে যদি হয় তাহলে ডিক্রিজড। বিষয়টা বুঝাইতে পারছি? আমরা এখন তো তিনটে একসাথে লিখতে পারবো না, তিনটে ওয়ার্ড কি একসাথে লিখতে পারবো না, আমাদের লিখতে হবে এই মুহূর্তে ফ্ল্যাকচুয়েট, কারণ এটা ওঠানামা করছে। যদি ইনক্রিজ হয়, ছোটোর থেকে বড় হয়, বাড়তেই থাকে, তাহলে ইনক্রিজ, অথবা যদি বড় থেকে ছোট হয় ক্রমে, তাহলে সেটা হবে ডিক্রিজ, অ্যারাউন্ড পার্সেন্ট টু পার্সেন্ট। তাহলে কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট হচ্ছে, এই যে এখানে হচ্ছে এই ছোট হচ্ছে এই 15% টু, তাহলে কত পার্সেন্ট, এই যে এটা 37%, ফ্রম দ্য ইয়ার সাল টু সাল। তাহলে এখানে কত সাল ছিল, ছোটোটা 2008, তারপরে এটা হচ্ছে 2010, তাহলে এখানে সাল দুটোটা বসায় দেব, ঠিক আছে। তো তোমাদের পরীক্ষার মধ্যে যেরকম সাল থাকবে সেরকম হিসাব করে বসাবো আর কি, ঠিক আছে। তারপরে আসো, আমি এখানে এই যে বিষয়টা আরেকবার লিখলাম যাতে তোমাদের বোঝানোর সুবিধার্থে। এই যে গ্রাফটা আবার নিয়ে আসলাম, তোমাদের এই জিনিসগুলো কিন্তু লিখতে হবে না, তোমরা জাস্ট একটু খেয়াল করো, তোমাদের লিখতে হবে এখান থেকে। এই যে আমি প্রথমে যে পেজটা দেখালাম সে পেজটা লিখে তারপরে আবার এখান থেকে লিখে শুরু করবো ইনশাল। এখন আমরা কি করব, এই যে প্রথম সাল থেকে শেষ সাল পর্যন্ত আমরা পরপর লিখে যাব। কীভাবে লিখব, তারপরে সালটা লিখব, সাল কত, 2006, বিষয়টি লিখবে। তাহলে বিষয়টা হচ্ছে এই যে বিষয়ে আমরা প্রশ্ন থেকে লিখব দ্য নাম্বার অফ অ্যাপল ট্রিজ, এটা লিখব ইট ওয়াজ পার্সেন্ট। তাহলে কত পার্সেন্ট, এই যে এটা হচ্ছে 20 থেকে 25, তার মানে 22 অথবা 23 ধরতে পারি, তো 22% ইন দ্য নেক্সট ইয়ার। তাহলে 2006 পরে কত, 2007, তাহলে ইন দ্য নেক্সট ইয়ার ইট ওয়াজ পার্সেন্ট। তাহলে কত পার্সেন্ট হবে এটা, 2007 মধ্যে কত, 35%, 35%। During this period of varied from পার্সেন্ট টু পার্সেন্ট। তাহলে এই যে এখানে প্রথম সাল থেকে দ্বিতীয় সালের মধ্যে কতটুকু ভ্যারিড হচ্ছে, কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট ভ্যারিড হচ্ছে সেটা দেখো। এই যে 2006 থেকে 2007 মধ্যে এটা হচ্ছে এই 22%, আর এটা হচ্ছে কত পার্সেন্ট, 35%। তাহলে 22% টু 35%। হাউএভার ইন সাল, আমরা সালটি লিখব, এরপরের সাল বিষয়টি লিখব। তাহলে বিষয়টি কি, এই যে বিষয়টা হচ্ছে দ্য নাম্বার অফ অ্যাপল ট্রিজ, বিষয়টি লিখবে, এরপরে ওয়াজ পার্সেন্ট, তাহলে কত পার্সেন্ট, এই যে 2008 সালের মধ্যে হচ্ছে 15%, 15%। এই যে 2008 সালের কথা কিন্তু আমরা প্রথমেই বলছি, কারণ এটা তো ছোট ছিল, এটা আরেকবার বলবো এখন, কারণ ক্রমানুসারে আমরা সবগুলো সালের কথাগুলো বলবো। এরপরে পার্সেন্টটা বসে দেব, অ্যান্ড ইন সাল, এই যে এর পরের সাল কত, 2009, 2009,
এরপরে বিষয়টি লিখবে, বিষয়টি দ্য নাম্বার অফ অ্যাপল ট্রিজ, বিষয়টা লিখব। এরপরে ইট ওয়াজ কত পার্সেন্ট, এই যে এটা কত পার্সেন্ট হবে, এটা হচ্ছে 30%। তাহলে এই যে 30% অ্যাগেইন ইন সাল, তাহলে পরের সালটা এই যে 2000 কত আর 2010, তাহলে 2010 সালটা লিখবে। এরপরে বিষয়টি লিখবে, বিষয়টা হচ্ছে দ্য নাম্বার অফ অ্যাপল ট্রিজ, ইট ওয়াজ পার্সেন্ট, তাহলে কত পার্সেন্ট, এটা হচ্ছে এই যে 37 বা 38, যে কোনো একটা পার্সেন্ট দিলে হবে। ইট ইনক্রিজ, ইনক্রিজ অথবা ডিক্রিজ ফ্রম দ্য লাস্ট ইয়ার, তাহলে লাস্ট বছরের মধ্যে কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, তাহলে আমরা এই মুহূর্তে লিখব ইনক্রিজ। আর যদি লাস্ট বছরের মধ্যে একদম কম হয় তাহলে আমরা লিখব ডিক্রিজ, ঠিক আছে, ফ্রম দ্য লাস্ট ইয়ার। দাস অথবা ফাইনালি, আমরা ফাইনালি লিখব দ্য গ্রাফ শোজ দ্যাট রেস এন্ড ফল, আমরা এটুকু লিখে দিলেও কিন্তু হবে। তো তোমাদের যেহেতু নাম্বার বেশি, তো সেজন্য আমরা কী করব, সামওয়ান টু ইনক্রিজ অ্যান্ড সামওয়ান টু ডিক্রিজ, এই যে এখানে কিছু বাড়ছে এবং কিছু কমছে, তো সেজন্য আমরা রেস এন্ড ফল না লিখে আমরা কী করতে পারি, সামওয়ান টু ইনক্রিজ অ্যান্ড সামওয়ান টু ডিক্রিজ, এই কথাটা লিখলে কিন্তু আরেকটু বড় হবে, তো সেই জন্য আমরা এটাই লিখব। রেস এন্ড ফল দিলেও হবে, না দিলেও সমস্যা নেই, এটা বাদ দিয়ে আমরা এটা লিখব, ঠিক আছে, সামওয়ান টু ইনক্রিজ অ্যান্ড সামওয়ান টু ডিক্রিজ ফ্রম অফ কী হবে, বিষয়টা লিখবে, তাহলে বিষয়টা হচ্ছে দ্য নাম্বার অফ অ্যাপল ট্রিজ, ঠিক আছে। তো এটাই হচ্ছে মূলত গ্রাফ চার্ট ফরম্যাট, ঠিক আছে। তারপরে আসো পাই চার্ট, পাই চার্ট ফরম্যাট মাত্র একটি শিখলেই হবে। তো তোমাদের এখানে প্রশ্নের মধ্যে যে বিষয়টা থাকে, তোমাদের প্রশ্নটা এখানে তুললাম, তারপরে তোমাদের এখানে দেখো পাই চার্টটা নিলাম। তো দেখো একটু আমি পাই চার্টটা আগে ক্লিয়ার করে দিচ্ছি, তারপরে ফরম্যাটটা কীভাবে লেখা যায় সেটা দেখাবো। তো দেখো দ্য পাই চার্ট গিভেন ভ্যালু সোর্স দ্য স্পোর্টস লাইক বাই দ্য স্টুডেন্ট। তো এখানে দেখো এই যে ছোট করে কালার করা আছে, এই যে এটা আর এই কালার, এটার সাথে এই কালারটা কিন্তু মিলতেছে। এরপর 2 নম্বর কালারের সাথে এই যে এটার সাথে মিলতেছে, ঠিক আছে, কালার এটার সাথে মিলতেছে। এরপর 3 নম্বর কালারের সাথে এই যে 3 নম্বর কালার এটা কিন্তু মিলতেছে। এরপরে এই কালারের সাথে এই কালার কিন্তু মিলতেছে। দেখো তোমাদের পরীক্ষার প্রশ্নের মধ্যে এই জিনিসগুলা না থাকতে পারে, থাকলে তো সুবিধা, আর যদি না থাকে তাহলে তোমরা কী করবা, কালারগুলো ম্যাচিং করবে, এখান থেকে কালারগুলো ম্যাচিং করে হিসাব করবা। তো তোমাদের এই জিনিসগুলো যদি না থাকে, এই যে ক্রিকেট 40%, ঠিক আছে, এইটার যদি এই পাশের পার্সেন্টগুলো যদি না থাকে তাহলে তোমাদের ক্রিকেট বলে বুঝে নিতে হবে 44%, ঠিক আছে, ফুটবল বলে বুঝে নিতে হবে 30%, বাস্কেটবল বলে বুঝে নিতে হবে 18%, তারপরে হকি বলে বুঝে নিতে হবে 8%। তো এখানেই কিন্তু আমি জিনিসটা আরও সহজ করে দিলাম। তো এভাবে যদি থাকে তাহলে তো সহজ হবে, আর যদি এভাবে না থাকে, এই জিনিসগুলো যদি না থাকে তাহলে তোমাদের কালারটা ম্যাচ করে বুঝে নিতে হবে। বিষয়টা ক্লিয়ার? এখন আসো এই যে কীভাবে লিখতে হবে। তো আমি আবার পাই চার্টটা এখানে নিয়ে আসলাম, আর এখানে প্রশ্নটাও নিয়ে আসলাম। তো তোমাদের পরীক্ষার মধ্যে কিন্তু এই জিনিসগুলো লাগবে না, এই জিনিসগুলো আঁকতে হবে না বা লিখতে হবে না, তোমরা জাস্ট প্রশ্ন থেকে দেখে দেখে তোমরা কী করবা, এই যে এই জিনিসগুলো লিখবা। তো দেখো একটি ফরম্যাট দিয়ে সব ধরনের পাই চার্টটা লিখে ফেলো। তো তোমাদের লেখা শুরু হবে এখান থেকে, খাতার মধ্যে তোমরা কী লিখবা, আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার লিখে দেন এখান থেকে লিখে শুরু করবা, এই যে দ্য পাই চার্ট থেকে লিখে শুরু করবা, ঠিক আছে। তো তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি কী করছি, প্রশ্নটা এবং এই যে পাই চার্টটা এখানে নিয়ে আসলাম, তাহলে তোমাদের বুঝতে বেশি সুবিধা হবে। তো দেখো আমরা লেখা শুরু করতেছি, দ্য পাই চার্ট শোজ দ্যাট, অথবা দ্য পাই চার্ট ইজ অ্যাবাউট। আরেকটা বিষয় বলে নিই, তোমরা যদি গ্রাফ চার্ট ভালো করে বোঝো তাহলে অবশ্যই পাই চার্টটা খুব সহজেই লিখে ফেলতে পারবো, কারণ গ্রাফ চার্ট এবং পাই চার্টের মধ্যে তেমন একটা তফাৎ নেই, হালকা কিছু তফাৎ আছে, সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো দেখো এখানে বিষয়টি লিখবে, অ্যাবাউট বিষয়টি লিখবে, তাহলে বিষয় কি, দ্য স্পোর্টস লাইক বাই দ্য স্টুডেন্ট, তাহলে এখানে দ্য স্পোর্টস লাইক বাই দ্য স্টুডেন্ট প্রশ্ন থেকে দেখে দেখে আমরা এখানে বসায় দেব। অ্যাকর্ডিং টু দ্য পাই চার্ট টার্ম অফ দ্য লোয়েস্ট পার্সেন্টেজ অফ, এখানে বিষয়টি লিখব। তাহলে এখানে দেখো প্রত্যেকটা জায়গার মধ্যে এই যে বিষয়টি লিখবে,
এই জায়গার মধ্যে তোমরা কি করবা, এই যে এখান থেকে প্রশ্ন থেকে বিষয়টা খুঁজে বের করে দেন বিষয়টা লিখে ফেলবা। ঠিক আছে, প্রশ্ন থেকেই লিখবা। তাহলে এখানেও বিষয়টা লিখবা ইন ছোট অংশের নামটি। তাহলে ছোট অংশের নামটি বলতে এখানে সব থেকে কম কোনটা? সব থেকে কম হচ্ছে এই যে 8%, 8%। তো হকি সব থেকে কম হচ্ছে হকি। তাহলে আমরা এখানে লিখব ছোট অংশের নামটি। তাহলে ছোট অংশের নাম হচ্ছে হকি। অ্যান্ড ইট ওয়াজ পার্সেন্ট। তাহলে হকি কত পার্সেন্ট? 8%। 8%। অন দ্য আদার হ্যান্ড দ্য হায়েস্ট পার্সেন্টেজ অফ। এখন সব থেকে বড়, সব থেকে বেশি কোনটা? এই যে ক্রিকেট। তাহলে ক্রিকেট হচ্ছে 44%। হাইয়েস্ট পার্সেন্টেজ অফ বিষয়টা লিখবে। তাহলে বিষয়টা হচ্ছে এই যে দ্য স্পোর্টস লাইক বাই দ্য স্টুডেন্ট, এটা লিখব ইন বড় অংশের নামটি। তাহলে বড় অংশের নাম হচ্ছে ক্রিকেট। তাহলে এখানে লিখব ক্রিকেট। অ্যান্ড ইট ওয়াজ পার্সেন্ট। তাহলে ক্রিকেট কত পার্সেন্ট? 44%। ইট ইনক্রিজ অথবা ডিক্রিজড অ্যারাউন্ড। তাহলে ইনক্রিজ অথবা ডিক্রিজড, আমরা ইনক্রিজ ডিক্রিজ যে কোনো একটাই লিখতে পারি। ইনক্রিজ লিখলেও হবে, ডিক্রিজ লিখলেও হবে, কোনো অসুবিধা নেই। তাহলে অ্যারাউন্ড পার্সেন্ট টু পার্সেন্ট। তাহলে কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট? এই যে হকি 8%, 8%, আর হচ্ছে ক্রিকেট 44%। তাহলে এখানে 8%, 44%। অথবা তোমরা লিখতে পারো বড়টা আগে ছোটোটা পরে। তো এখানে যদি পার্সেন্ট বড়টা আগে লিখো তাহলে বড় অংশের নামটা আগে লিখতে হবে, যদি ছোটোটা আগে লিখো তাহলে ছোট অংশের নামটি আগে লিখতে হবে। তাহলে অ্যারাউন্ড পার্সেন্ট টু পার্সেন্ট। তাহলে আমরা প্রথমে বড় অংশের পার্সেন্টটা লিখবো 44%, তারপরে এখানে 8%। ইট ওয়াজ বড় অংশের নামটি। যেহেতু এখানে বড় অংশের নামটি লিখতেছি তাহলে বড় অংশের পার্সেন্টটা আগে লিখতে হবে। তাহলে বড় অংশের নামটি ক্রিকেট ইন, ছোট অংশের নামটি, ছোট অংশের নাম হচ্ছে হকি। তো এরপরে আরও লিখতে হবে। দেখো এখানে প্রশ্নটা আমি আরেকবার নিয়ে আসছি এবং পাইসারটাও আরেকবার নিয়ে আসছি। তাহলে এখানে দ্য পাইসার টার্ম অফ প্রথম অংশের নামটি। এখন আমরা কি করব, এই যে প্রথম অংশ থেকে প্রথম থেকে এই চারটা পরপর আমরা লিখে যাব। দ্য পাইসার টার্ম অফ প্রথম অংশের নাম হচ্ছে ক্রিকেট। তাহলে বিষয়টি লিখবে। তাহলে বিষয়টা হচ্ছে দ্য স্পোর্টস লাইক বাই দ্য স্টুডেন্ট। তাহলে বিষয়টি লিখব ইট ওয়াজ পার্সেন্ট। তাহলে কত পার্সেন্ট? 44%। ইন দ্বিতীয় অংশের নামটি। তাহলে দ্বিতীয় অংশের নাম হচ্ছে ফুটবল। তাহলে আমরা এখানে লিখব ফুটবল, ইট ওয়াজ পার্সেন্ট। তাহলে পার্সেন্ট কত? 30%। তাহলে হাউএভার দ্য পাইসার টার্ম অফ ইন তৃতীয় অংশের নামটি। তাহলে তৃতীয় অংশের নাম হচ্ছে বাস্কেটবল। তাহলে বাস্কেটবল বিষয়টি লিখবে। বিষয়টা হচ্ছে দ্য স্পোর্টস লাইক বাই দ্য স্টুডেন্ট, ইট ওয়াজ পার্সেন্ট। তাহলে কত পার্সেন্ট? 18%। তারপর ইন চতুর্থ অংশের নামটি। তাহলে চতুর্থ অংশের নাম হচ্ছে হকি, ইট ওয়াজ পার্সেন্ট। তাহলে পার্সেন্ট কত? 8%। আরও যদি থাকে, যদি আরও থাকে তাহলে তোমরা এখানে অ্যাগেইন বলে লিখবা। তো এখানে তো আমি চারটা দিছি, চারটা কিন্তু এইটুকুর মধ্যে লিখা শেষ। ঠিক আছে, আরও যদি থাকে তাহলে আমরা কি করব, অ্যাগেইন ইন পঞ্চম বা ষষ্ঠ অংশের নামটি, তারপর ইট ওয়াজ পার্সেন্ট। এভাবেই আমরা লিখে যাব। যদি আরও থাকে, যদি না থাকে তাহলে এটুকুর মধ্যে শেষ করবা। তারপর নিচে আরও কিছু লিখতে হবে। এই আরও থেকে এটুকু পর্যন্ত আরও কিছু বাড়াই লিখতে হবে। কখন? যদি এখানে হকির পরে যদি আরও থাকে। ঠিক আছে, তো পঞ্চম ষষ্ঠ অংশের নামটি ইট ওয়াজ পার্সেন্ট অ্যাট অ্যাট লাস্ট দ্য পাইসার্ড ইট ওয়াজ ইনক্রিজ অথবা ডিক্রিজ। ঠিক আছে, তো অ্যাট লাস্ট পাইসার্ড একদম শেষেরটা কি? একদম কম। তাহলে আমরা কি করব? ডিক্রিজড ফ্রম দ্য লাস্ট, ফ্রম দ্য লাস্ট। যদি শেষেরটা সব থেকে বড় হয় তাহলে আমরা কি করব? ইনক্রিজ ফ্রম দ্য লাস্ট। Finally, the Paisar shows that some want to increase and someone to decrease of বিষয়টি লিখবে। তাহলে বিষয়টা কি? The sports like by the student. So it is very beautiful. So it is very beautiful অথবা so it is very nice, এটুকু আমরা লিখে শেষ করব। তো গ্রাফসাট এবং পাইসাটের মধ্যে কিন্তু প্রায় কাছাকাছি, জাস্ট কয়েকটা জিনিস মাথায় রেখে কাজ করতে হবে। ঠিক আছে, তো গ্রাফসাট এবং পাইসাট যে কোনো একটা ভালো করে দেখলেই কিন্তু নিজ দায়িত্বে নিজ আয়ত্তে কিন্তু এই বাকি দুটোটা অবশ্যই ভালো করে লিখতে পারবেন। তো এখন দেখো
এখন স্টোরি, একটা স্টোরি দিয়ে কীভাবে সকল ধরনের স্টোরি লিখে যায় সেটা নিয়ে আলোচনা করতেছি। দেখো, প্রথমে আমরা কি করব, টাইটেল দ্য স্টোরি অফ স্টোরি নেমটি লিখব। শুরুতে প্রশ্নে যে কয়েক লাইন লেখা থাকে সেগুলো লিখবে, তারপরে আমার দেওয়া স্টোরিটি লিখবে। তো শুরুতে প্রশ্নের মধ্যে তোমাদের কিন্তু কয়েকটা লাইন লেখা থাকবে, সেই লাইনগুলো অবশ্যই তোমরা কী করবা, খাতার মধ্যে লিখে ফেলবা, তারপরেই এখান থেকে লেখা শুরু করবা। তো এখানে কি করতে হবে, খালি করে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেটা না লিখলে কিন্তু ভুল হবে। তো সেই জন্য এখানে গুরুত্বপূর্ণ জিনিসটা আমি একটু পরে দেখাই দিচ্ছি, সেই জিনিসটা ভালো করে দেখেই তারপর তোমরা স্টোরিটা লিখবে, নাইলে কিন্তু তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে? তাহলে খালি করে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জিনিস লিখতে হবে, সেটা পরে দেখাচ্ছি। তাহলে এখান থেকে শুরু করে আমরা এটুকু পর্যন্ত লিখে ফেলবো। ঠিক আছে? তো এরপরে আরও লিখতে হবে, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। এরপরে লিখতে হবে, দেখো এই যে এখানে যেগুলো আছে এগুলো লিখবা। ঠিক আছে? এটুকুই হচ্ছে স্টোরি। তো তোমাদের প্রথমে খালি করে যে কী লিখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল, সেটা কি সেটা এখনই দেখাচ্ছি। দেখো, একটু ভালো করে খেয়াল করো, খালি করে কী লিখবে সেটা দেখে নাও। ওই যে আমি বলছি না, খুবই গুরুত্বপূর্ণ খালি করে লিখতে হবে, সেই জিনিসটা এখন দেখে নাও। যদি তোমাদের পরীক্ষার প্রশ্নের মধ্যে যদি টাস্টিক রো নিয়ে আসে, তাহলে তোমরা ওই যে খালি করে যেটা আছে সেটার মধ্যে কী লিখবা, এই যে ওয়াটার লিখবা। ঠিক আছে? যদি বায়েজিদ বোস্তামি নিয়ে আসে তাহলে ওয়াটার লিখবা, গ্রিডি ডগ নিয়ে আসলে তাহলে মিট লিখবা, এলায়ার শেপার্ড আসলে ক্যারেক্টার লিখবা। তার মানে এই জিনিসগুলো যদি আসে, কালো কালার যেগুলো আছে সেগুলো যদি আসে পরীক্ষার মধ্যে, সেগুলো নিয়ে যদি আসে, তাহলে তোমাদের লাল কালারগুলো খালি করে মধ্যে লিখতে হবে। বিষয়টা বুঝাইতে পারছি? আরেকবারে বলতেছি, কালো কালার যেগুলো আছে এই পাশে যেগুলো আছে এগুলা নিয়ে যদি তোমাদের স্টোরি আসে, তাহলে তোমাদের কী করতে হবে, এটা আসলে টাস্টিক রো আসলে তোমাদের কালি করে ওয়াটার লিখতে হবে। এই জিনিসটা ক্লিয়ার? তো প্রত্যেকটার মধ্যে এভাবে লিখতে হবে। এই যে লিখতে হবে কোনগুলা, লাল কালার করা যেগুলো আছে এগুলাই লিখতে হবে। ঠিক আছে? এ পাশেরগুলো লিখতে হবে না, এগুলা আসলেই এ পাশেরগুলো লিখতে হবে। বিষয়টা ক্লিয়ার? তাহলে তোমরা সুন্দর করে স্ক্রিনশট নিয়ে রাখো এবং ভালো করে দেখে নেবা। ঠিক আছে? এখন দেখো, তোমরা যারা প্রথমে যে স্টোরিটা আছে সেটা যদি না পারো, তাহলে তোমরা এই স্টোরিটা দেখবা। যারা দুর্বল তাদের জন্য সহজে একটি স্টোরি দেওয়া আছে, টাইটেল দ্য স্টোরি অফ স্টোরি নেমটি লিখবে। তাহলে যে স্টোরিটা আসবে সেই স্টোরি নেমটা লিখবা। তারপরে এখানে শুরুতে প্রশ্নে যে কয়েক লাইন লেখা থাকে সেগুলো লিখবে, তারপরে আমার দেওয়া স্টোরিটি লিখবে। তো প্রশ্নের মধ্যে যে কয়েকটা লাইন লেখা থাকবে সেগুলো লিখবা, তারপরে আমি যেগুলো দিচ্ছি সেগুলাই লিখবা। তো দেখো, এখান থেকে শুরু করে তোমরা এটুকু পর্যন্ত লিখবা। এখানে জাস্ট কী করবা, স্টোরি নেমটি লিখবা। ঠিক আছে? স্টোরি নেমটি লিখবা। আর এখানে হি অথবা সি, যদি ছেলে হও তাহলে হি, যদি মেয়ে হও তাহলে সি, আর যদি ছেলে মেয়ে কিছুই না হয় তাহলে ইট লিখতে পারো। ঠিক আছে? তাহলে এইটা লেখার পরে আরও আছে, দেখো এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত লিখবা। এখন দেখো, এই যে হি লিখলে হিরো আর সি লিখলে হিরোইন, আর স্টোরি নেম, এখানে স্টোরি নেমটি লিখবে। তোমরা ওই যে প্রথমে স্টোরি নেমটা লিখবা না টাইটেলের মধ্যে, সেই স্টোরি নেমটা এখানে আবার লিখবা। এরপরে গল্প অনুযায়ী কয়েক লাইন লিখলেই কিন্তু চলবে। তো তোমরা অবশ্যই প্রত্যেকটা স্টোরি থেকে কয়েকটা লাইন শিখে রাখবা, সেই স্টোরির কয়েকটা লাইন তোমরা এখানে বসায় দেবা। ঠিক আছে? এখানে বসায় দেবা। এই যে আমি কয়েক লাইন লেখার জন্য খালি রাখছি, এই জায়গার মধ্যে তোমরা কী করবা, বসায় দেবা। তারপরে এই যে এখান থেকে এইটুকু পর্যন্ত লিখে শেষ করবা। তাহলে খুব সুন্দর একটা স্টোরি লেখা হয়ে যাবে এবং তোমাদের পরীক্ষার মধ্যে ভালো নাম্বার দিয়ে দেবে। ঠিক আছে? তো এটা গেল স্টোরি লেখার নিয়ম। এখন আসো সামারি রাইটিং। সামারি লেখার শর্টকাট টেকনিক মুখস্থ না করে যে কেউ এভাবে সামারি লিখতে পারবে। তো দেখো কীভাবে সামারি লেখা চাই। দেখো, তোমাদের পরীক্ষার খাতার মধ্যে যেই সামারিটা আসবে আসুক, তোমরা ঠিক এভাবেই লিখবা। তবে এখানে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস আছে, সেগুলো একটু খেয়াল করো। দিস প্যাসেজ ইজ মেইনলি রাইটিং অ্যাবাউট, এখানে নামটি লিখবে। তাহলে যে প্যাসেজটা আসবে সেই প্যাসেজের মূল নামটি, কোনো ব্যক্তি নিয়ে যদি আসে তাহলে অবশ্যই ব্যক্তির নামটি,
যদি তোমাদের এখানে বেগম রোকেয়া নিয়ে আসে প্যাসেজটা, তাহলে এখানে কি লিখবে? বেগম রোকেয়া। যদি কাজী নজরুল ইসলাম নিয়ে প্যাসেজ আসে, তাহলে কাজী নজরুল ইসলাম। যেটাই আসুক তোমাদের সেই নামটি এখানে বসাতে হবে, ঠিক আছে? তো এই যে নামটা লিখতেছো, সেই নামটা যদি ছেলে হয় তাহলে হি লিখবা, সেই নামটা যদি মেয়ে হয় তাহলে সে লিখবা। যদি কাজী নজরুল ইসলাম আসে, তাহলে কাজী নজরুল ইসলাম তো ছেলে, তাহলে হি লিখবা, তখন সে বাদ যাবে। যদি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন হয়, তাহলে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন তো মেয়ে, সেজন্য তোমরা কি করবা? হি বাদ দিয়ে সে লিখবা। হি অথবা সে ওয়াজ বর্ন ইন, এখানে জন্মসাল এবং জন্মস্থান লিখবে। তো তোমাদের প্যাসেজের মধ্যে অবশ্যই জন্মসাল এবং জন্মস্থান লেখা থাকবে, তোমরা খুঁজে সুন্দর করে জন্মস্থান এবং জন্মসাল এখানে লিখে দেবা। প্যাসেজ থেকে দেখে দেখে মাত্র 2টি গুরুত্বপূর্ণ লাইন লিখবে। তাহলে প্যাসেজ থেকে দেখে দেখে আমরা গুরুত্বপূর্ণ লাইন কীভাবে খুঁজে বের করব? এই যে তোমাদের প্যাসেজ থেকে যে কয়েকটা প্রশ্ন থাকে না, প্রশ্নের মধ্যে যে লাইনগুলো থাকবে, ঠিক আছে, সেই লাইনগুলো ধরে ধরে তোমরা কী করবা? ঠিক মাঝখান থেকে এই যে এখানে 2টা লাইন বা 3টা লাইন বসায় দেবা। আর সামারি কিন্তু তোমাদের 5 লাইন, সর্বোচ্চ হলে 6 লাইন লিখতে হবে, ঠিক আছে? 5 লাইন 6 লাইনের বেশি কিন্তু লেখা যাবে না। সামারি শর্টকাট করে লিখতে হয়, ছোট করে লিখতে হয়। তো প্যাসেজ থেকে দেখে দেখে তোমরা এখানে 2টা লাইন লিখে দিবা, যে 2টা গুরুত্বপূর্ণ লাইন, ঠিক আছে? দ্য মেন অথবা ওমেন। তো তোমরা যদি হি লিখো তাহলে মেন, আর যদি সে লিখো তাহলে ওমেন হ্যাজ ডাইড। এখানে কি করবা? মৃত্যুস্থান বা মৃত্যু সাল। এখানে জাস্ট মৃত্যুস্থান বা মৃত্যু সাল, কোথায় মৃত্যুবরণ করছে এবং কত সালে মৃত্যুবরণ করছে। অবশ্যই কোনো ব্যক্তি নিয়ে যদি প্যাসেজ আসে, তাহলে সেক্ষেত্রে তোমাদের জন্মসাল, মৃত্যুসাল এগুলো কিন্তু দেওয়া থাকবে। তো প্যাসেজ থেকে খুঁজে খুঁজে তোমরা মৃত্যুস্থান এবং মৃত্যুসাল এখানে লিখবে। তারপরে কি লিখবা? লাস্ট লাইন, ফ্রম দিস প্যাসেজ উই ক্যান লার্ন অ্যান্ড নো মেনি থিং হুইচ উইল বি ইউজফুল ইন আওয়ার ফিউচার লাইফ। তাহলে এই লাইনটা সুন্দর করে লিখে দেবা, তাহলে খুব সুন্দর একটা সামারি লেখা হয়ে যাবে, ঠিক আছে? তো এবার আসো সামারি অনলি ওয়ান ফরম্যাট। সামারি এই যে প্রথমে যেটা দিছি, সেটা তো তোমার কোনো ব্যক্তি নিয়ে সামারি। তো যদি ব্যক্তির বাইরে কোনো সামারি যদি আসে, তাহলে সেক্ষেত্রে তোমরা কীভাবে লিখতে পারো? সেক্ষেত্রে তোমরা প্রথমেরটা বাদ দিয়ে কিন্তু তোমরা পুরোপুরি এটাই লিখে দিতে পারো, ঠিক আছে? যদি 2টা শিখে রাখতে পারো তাহলে কিন্তু ভালো, 2টাই কিন্তু তোমরা পরীক্ষার মধ্যে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? তবে ক্লাস 9-10 কিন্তু বা এসএসসি পরীক্ষার মধ্যে কিন্তু ব্যক্তি নিয়ে সামারি আসে, ঠিক আছে? তো ব্যক্তি নিয়ে তার মানে প্রথমটা শিখে রাখলে বেশি ভালো হয়। আর দ্বিতীয়টা বাই চান্সে যদি ব্যক্তি নিয়ে সামারি না আসে, তাহলে সেক্ষেত্রে তোমরা এভাবে লিখতে পারো। সামারি লেখার নিয়ম, তাহলে প্যাসেজ সামারিতে মোট 5টি লাইন লিখতে হয়। প্রথম লাইন লেখার নিয়ম, তো দেখো এখানে আমি 5টি লাইন দিচ্ছি, 5টা লাইন তোমরা পরীক্ষার মধ্যে অ্যাপ্লাই করলেই কিন্তু হয়ে যাবে। দ্য লিডিং থিম অফ দিস প্যাসেজ ইজ, এখানে প্যাসেজের বিষয়টি, তোমাদের পরীক্ষার মধ্যে যে প্যাসেজটা আসবে সেই প্যাসেজটা কী সম্পর্কে বা কোনো ব্যক্তি নিয়ে আসছে কিনা। কোনো ব্যক্তি নিয়ে যদি আসে তাহলে ব্যক্তির নামটি, আর যদি কোনো একটা বিষয় নিয়ে যদি আসে তাহলে সেই বিষয়টা এখানে বসায় দেবা, ঠিক আছে? অথবা তোমরা যদি এই লাইনটা শিখতে না পারো, অথবা যদি আরেকটু ডেভেলপ করতে চাও, তাহলে তোমরা কি করবে? এই পরের লাইনটি লিখতে পারো, দিস প্যাসেজ ইজ ফোকাসড অন মেনলি রাইটিং এফোর্ট। এখানে প্যাসেজের বিষয়টি লিখবে, ঠিক আছে? যে কোনো একটা, হয় এটা লিখবা, না হয় এটা লিখবা, যেটা ভালো লাগে সেটাই লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে আসো দ্বিতীয় লাইনটি লেখার নিয়ম। দ্বিতীয় লাইন কীভাবে লিখবা? অবভিয়াসলি ইট ইজ অ ফ্যাসিনেটিং অ্যান্ড গ্রিফিং ইস্যু হুইচ ক্যান নট গো উইদাউট আওয়ার ডিপ অ্যাটেনশন। এটা হচ্ছে দ্বিতীয় লাইন। দ্বিতীয় লাইন একদম হুবহু বসায় দেবা। এবার আসো তৃতীয় ও চতুর্থ নাম্বার লাইন দুটি প্যাসেজের গুরুত্বপূর্ণ লাইন থেকে তুলে দেব। তাহলে দ্বিতীয় লাইন এবং তৃতীয় লাইন লেখার জন্য প্যাসেজ থেকে আমরা গুরুত্বপূর্ণ লাইন খুঁজে সেখান থেকে দেখে দেখে বসায় দেব। যেমন আমরা এক্সাম্পল হিসেবে একটা জিনিস নিলাম, একটা লাইন নিলাম। দেখো, ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ ইন 1998। দেখো, গুরুত্বপূর্ণ লাইন আমরা খুঁজে বের করলাম সাপোজ। তো গুরুত্বপূর্ণ লাইন আমরা হুবহু না লিখে আমরা কী করব? একটু এদিক ওদিক করে লিখব। তাহলে এদিক ওদিক কীভাবে করবো? দেখো, এই যে ইন সাল, আমরা ইন সালটা আগে নিয়ে আসলাম, তারপর এখান থেকে দেখে দেখে এই যে প্রাইস পর্যন্ত লিখে দিলাম।
তাহলে কাজ শেষ। মানে হুবহু না লিখে আমরা এদিক ওদিক করে লিখে দেবো, তাহলে কিন্তু খুব সুন্দর সামারি লেখা হয়ে যায়। ঠিক আছে? তো গুরুত্বপূর্ণ লাইন দুইটা যে আমরা লিখবো, সেই দুইটা লাইন এভাবেই লিখবো। ঠিক আছে? একটু এদিক ওদিক করে লিখবো, যাতে নাম্বার বেশি পাওয়া যায়। এরপরে দেখো পঞ্চম লাইনটি লেখার নিয়ম। পঞ্চম লাইন আমরা দুইভাবে লিখতে পারি, যদি পজিটিভ প্যাসেজ হয়, যদি ভালো দিক হয়, যদি খারাপ দিক হয়। যদি ভালো দিক হয় তাহলে আমরা এভাবে লিখবো, উই হ্যাভ লার্নড এ লট অফ থিং বাই রিডিং দিস প্যাসেজ অ্যান্ড শুড ট্রাই টু অ্যাপ্লাই ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। তাহলে এটা হচ্ছে পজিটিভ দিক। যদি ভালো দিক আসে, ভালো দিক দিয়ে যদি প্যাসেজ আসে, তাহলে সেক্ষেত্রে আমরা এই লাইনটা লিখে দিতে পারি। যদি নেগেটিভ প্যাসেজ হয়, তাহলে সেক্ষেত্রে উই শুড বি অ্যাবাউট ইট অ্যান্ড শুড টেক নেসেসারি স্টেপ টু কন্ট্রোল ইট। তাহলে এটা লিখে দিতে পারি। যদি তোমাদের ভালো না লাগে, স্যার আমরা এই দুইটা লিখবো না, এই দুইটা না লিখেই কিন্তু আরেকটা লাইন লেখা যায়। সেটা হচ্ছে আমরা ডিরেক্ট এই দুইটা লাইন বাদ দিয়ে আরেকটা লাইন লিখতে পারি। দেখো সেটা হচ্ছে এটাই, at last we can say that this passage gives us an important information and we have learned a lot of things by reading this passage। তাহলে এই লাইনটা পঞ্চম লাইনের মধ্যে আমরা বসায় দিতে পারি। যদি তোমাদের এই দুইটা লাইন ভালো না লাগে, ঠিক আছে, এই দুইটা জিনিস যদি মনে না রাখতে পারো, তাহলে সেক্ষেত্রে আমরা হুবহু এই লাইনটা বসায় দিতে পারি। এটা হচ্ছে পঞ্চম লাইন। ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার? তাহলে আমি দুইটা সামারি দিলাম। এই দুইটাই শিখে রাখলে তোমাদের কিন্তু কলেজে যাওয়া পর্যন্ত, বিশ্ববিদ্যালয়ে যাওয়া পর্যন্ত তোমাদের আর কোনো সামারি শেখা লাগবে না। ঠিক আছে? তারপর আসো রিঅ্যারেঞ্জ। একটা রিঅ্যারেঞ্জ দিয়ে কিন্তু সব ধরনের রিঅ্যারেঞ্জ লেখা যায়। দেখো রিঅ্যারেঞ্জ করা সহজ টেকনিক বা কৌশল। মাত্র একটি রিঅ্যারেঞ্জ জানা থাকলে খুব সহজেই সবগুলো রিঅ্যারেঞ্জের উত্তর করতে পারবে, কমন না আসলেও লিখতে পারবে। দেখো পরীক্ষার মধ্যে দুই ধরনের রিঅ্যারেঞ্জ আসে। একটা হচ্ছে ব্যক্তি জীবন কেন্দ্রিক, আরেকটা হচ্ছে গল্প কেন্দ্রিক। তো আমি এখানে প্রথমে ব্যক্তি জীবন কেন্দ্রিক নিয়ে আলোচনা করব, তারপর গল্প কেন্দ্রিক জীবন নিয়ে আলোচনা করব। দেখো আমাদের রিঅ্যারেঞ্জটা কীভাবে অ্যাপ্লাই করতে হবে পরীক্ষার মধ্যে, সেটা প্রথমে দেখাই দিচ্ছি। শুরুতে রিঅ্যারেঞ্জ লেখার সঠিক নিয়মটি দেখে নাও। দেখো আমরা প্রথমে পরীক্ষার মধ্যে আনসার টু দ্য কোয়েশ্চেন নাও, রিঅ্যারেঞ্জটা যত নাম্বারে আসে তত নাম্বার বসাবো। বসিয়ে আমরা এভাবে একটা ঘর করব। ঘর করে এই যে এভাবে ঘর, এটাকে কয় ভাগ করব? 8 ভাগ। 8 ভাগ করব। 1 2 3 4 5 6 7 8। তোমাদের পরীক্ষার মধ্যে যদি 8টা আসে তাহলে 8টা করবা, আর যদি 10টা আসে তাহলে 10টা করবা। ঠিক আছে? বিশেষ করে 9-10 এর মধ্যে 8টাই আসে, তাহলে 8টা করবা। এখন দেখো তোমাদের প্রথমের মধ্যেই তোমাদের যে রিঅ্যারেঞ্জটা থাকবে প্রশ্নের মধ্যে, সেখান থেকে মনে করো তোমাদের 1 নাম্বারে আসতেছে জি লাইনটি আসতেছে, তাহলে জিটা আগে বসাবা। তারপরে ধরো আসতেছে ইটা বসাবা। তারপরে আসতেছে ডি লাইনটা বসাবা। এভাবে আমরা গুছিয়ে এভাবেই করে ফেলবো। তো তোমাদের আনসার কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে। তো এভাবে করলেও কিন্তু নাম্বার পাওয়া যাবে। আর এটা করার পরে তোমাদের নিচের দিকে কি করতে হবে? নিচের দিকে এই যে জি লাইনটা লিখে দিতে হবে, তারপরে লাইনটা লিখে দিতে হবে। এভাবেই কিন্তু প্যাসেজ আকারে বা প্যারাগ্রাফের মতোই লাইন বাই লাইন পরপর লিখে যাইতে হবে। তো এভাবেও আমরা লিখে দিতে পারি। তবে তোমরা পরীক্ষার মধ্যে অবশ্যই এটাও লিখবা এবং এর লাইনগুলো আবার এখানে প্যাসেজ আকারে লিখে দেবা। এবার দেখো আমরা কীভাবে করতে পারি। এবার ব্যক্তি জীবন কেন্দ্রিক নিয়ম, তারপর গল্প কেন্দ্রিক নিয়ম দেখে নিই। এরপরে ব্যক্তি জীবন কেন্দ্রিক যে কোনো ধরনের কবি, সাহিত্যিক, বিজ্ঞানীদের জীবনী, যেমন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর ইত্যাদি নিয়ে কিন্তু রিঅ্যারেঞ্জ আসে। তাহলে আমরা কীভাবে করতে পারি দেখো, ব্যক্তির জীবন কেন্দ্রিক হলে নিচের নিয়ম অনুযায়ী রিঅ্যারেঞ্জ লিখতে হবে বা সাজাতে হবে। দেখো প্রথম লাইন, আমরা প্রথম লাইনের মধ্যে কোন লাইনটা নিয়ে আসবো? ব্যক্তির নাম বা পরিচয়। কোনো ব্যক্তির নাম যদি থাকে রিঅ্যারেঞ্জের মধ্যে, তাহলে আমরা কি করব? তার নামটি প্রথম লাইনের মধ্যে নিয়ে আসবো। তারপর দ্বিতীয় লাইনে জন্ম তারিখ, জন্ম সাল বা জন্মস্থান, এটা নিয়ে আসবো।
এরপরে তৃতীয় লাইন পিতা মাতা বা পরিবারের পরিচয় যদি থাকে তাহলে সেটা ৩ নাম্বার লাইনের মধ্যে নিয়ে আসবো। চতুর্থ লাইন ব্যক্তির শৈশব কৈশোর জীবন, ঠিক আছে? তারপর পঞ্চম লাইন শিক্ষাজীবন, ষষ্ঠ লাইন কর্মজীবন, সপ্তম লাইন ব্যক্তির আবিষ্কার বা অবদান যদি থাকে তাহলে সেটা সপ্তম লাইনের মধ্যে আসবে। অষ্টম লাইন কোনো পদক, অ্যাওয়ার্ড, পুরস্কার, কাজের ফলাফল যদি থাকে তাহলে সেটা অষ্টম লাইনের মধ্যে আসবে। এরপরে নবম লাইন মৃত বা শেষ পরিণতি। তো মৃত বা শেষ পরিণতি তো একটা মানুষের শেষ লাইন, ঠিক আছে? শেষ, এরপরেই তো আর কিছু থাকে না। তো মৃত বা শেষ পরিণতি এটা হচ্ছে নবম লাইন। তো তোমাদের পরীক্ষার মধ্যে কিন্তু ৮ লাইন বা ৮টা থাকবে, তাহলে ৮টা দিয়ে তোমরা কী করবা? ৮টাকেই সাজাবা। যদি 10টা থাকে তাহলে 10টা সুন্দর করে সাজিয়ে ফেলবা। এভাবেই কিন্তু সাজাবা, ঠিক আছে? গল্পকেন্দ্রিক গল্পকেন্দ্রিক রিঅ্যারেঞ্জ হলে অবশ্যই গল্পটা আগে থেকেই জানা থাকলে সুবিধা বেশি হয়। সে অনুযায়ী গল্পটা সাজাতে হবে। তাহলে গল্পকেন্দ্রিক যে রিঅ্যারেঞ্জগুলো আসে সেগুলো তোমরা অবশ্যই টেস্ট পেপার থেকে বা গাইড বই থেকে তোমরা কী করবা? প্র্যাকটিস করবা। তাহলেই কিন্তু হয়ে যাবে। নোট: সকল রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে প্রথম লাইন বাছাই করার পদ্ধতি। সেটা যে ধরনের হবে হোক রিঅ্যারেঞ্জ, সেটার মধ্যে আমরা প্রথম লাইনটা কীভাবে বাছাই করব? ওয়ান্স আপন এ টাইম এরকম যদি থাকে এইটাই হবে প্রথম লাইন। লং এগো এটা যদি থাকে এটাই হবে প্রথম লাইন। হ্যাভ ইউ হার্ড এটা যদি থাকে তাহলে এটা হবে প্রথম লাইন। দেয়ার লিভড এটা যদি থাকে এটা হবে প্রথম লাইন। ওয়ান ডে যদি থাকে তাহলে এটা হবে প্রথম লাইন। দেয়ার ইজ যদি থাকে, দেয়ার ওয়াজ, দেয়ার আর এগুলো যদি থাকে এগুলো হবে প্রথম লাইন। ইত্যাদি থাকলে প্রথম লাইনে বসবে। কিন্তু লাইনগুলোতে কোনো প্রনাউন থাকলে প্রথম লাইনে বসানো যাবে না। যেমন হি, শি, দে, ইট, দ্যাট ইত্যাদি এগুলো যদি থাকে সে লাইনগুলো কখনো প্রথম লাইনে যাবে না, ঠিক আছে? যে লাইনটিতে কোনো ব্যক্তি বা বস্তুর নাম বড় হাতের অক্ষরে থাকে এবং নামের পরিচয় বা জন্মসাল বহন করে তা প্রথম লাইনে বসবে। তো কোনো ব্যক্তির নাম যদি বড় হাতের থাকে, ধরো রহিম, তাহলে রহিমটা বড় হাতের আছে। ধরো করিম, তাহলে করিমটা বড় হাতের আছে। কোনো ব্যক্তির নাম বা পরিচয় যদি বড় হাতের অক্ষরে থাকে তাহলে সেটা হবে প্রথম লাইনের মধ্যে, ঠিক আছে? তো এবার আসো লেটার রাইটিং অনলি ওয়ান ফরম্যাট। একটা ফরম্যাটে কিন্তু তোমাদের লেটার লেখা যায়। দেখো লেটার রাইটিং অনলি ওয়ান ফরম্যাট। দেখো প্রথমে লেটার লেখার জন্য তোমাদের লিখতে হবে ডেটটা লিখতে হবে। তো আমি যেহেতু আজকেই লিখতেছি আজকের তারিখটা এখানে বসাবো। তো তোমরা যদি আহ, আজকে লিখো তাহলে আজকের তারিখটা বসাবা। তোমরা যদি 10 দিন পরে লিখো 10 দিন পরে যে তারিখটা হবে সেই তারিখটা এখানে বসাবা, ঠিক আছে? চট্টগ্রাম। তো তোমরা যেই জায়গা থেকে লেটারটা লিখতেছো সেই জায়গার নাম। আমি যেহেতু চট্টগ্রাম থেকে লিখতেছি তাহলে চট্টগ্রাম। যদি ঢাকা থেকে হয় ঢাকা, গাজীপুর হলে গাজীপুর। মাই ডিয়ার এক্স। তো আরেকটা জিনিস বলে রাখি, তোমাদের পরীক্ষার প্রশ্নে যদি কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকে, তোমার বন্ধুর নাম, নিজের নাম যদি উল্লেখ থাকে সে অনুযায়ী এখানে নামগুলো বসাতে হবে। তো যদি তো আমি এখানে মাই ডিয়ার এক্স, আমি এক্স ধরলাম আমার বন্ধুর নাম। At first, take my cordial love. Hope that you are well. By the grace of Almighty Allah, I am also fine. Last week, I received your letter. In your letter, you wanted to know about my. এখানে মাই বলে আমরা কি করব? তোমাদের লেটারটা যে বিষয় নিয়ে লিখতে বললো, যদি বলে ফিউচার প্ল্যান তাহলে আমরা এখানে লিখব মাই ফিউচার প্ল্যান। যদি বলে এসএসসি এক্সামিনেশন, প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সামিনেশন, তাহলে এখানে লিখতে হবে প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সামিনেশন। নাও আই অ্যাম ডেসক্রাইবিং এ শর্ট ডেসক্রিপশন অ্যাবাউট ইট, তাহলে এখানে ইট বলে তোমরা এখান থেকে যে এখানে ওই বিষয়টা লিখবা, যে বিষয়ে তোমাদের লেটার লিখতে বললো সেই বিষয়টা এখানেও বসাবা, এখানেও বসাবা, ঠিক আছে? তারপর সেই বিষয় সম্পর্কে দু একটা লাইন যদি লিখতে পারো তাহলে ভালো হয়। যদি লিখতে না পারো তাহলে সমস্যা নেই, নাম্বার পাবা। যদি লিখতে পারো তাহলে তো ভালো, ঠিক আছে? বেশি নাম্বার পাবা। নো মোর টুডে কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু দ্য ইয়ঙ্গার্স ইউর লাভিং ফ্রেন্ড। এখানে আমার নাম, নিজের নাম, আমার নাম হচ্ছে ওয়াইটা দিলাম। তো প্রশ্নে যদি উল্লেখ থাকে সাপোজ ইয়ার রহিম, তাহলে এখানে রহিম লিখতে হবে। সাপোজ ইয়ার করিম, এখানে করিম লিখতে হবে। যেটাই থাকুক সেটাই লিখতে হবে। তো এখন যেহেতু আমি ফরম্যাটটা বোঝাচ্ছি সেজন্য আমি এক্স ওয়াই দিয়ে বোঝাচ্ছি। তো এখানে একটা স্টাম্প করতে হবে, এভাবে তোমরা ছক করবা, একটু পেন্সিল দিয়ে ছক করবা। দেখো স্টাম্প
কর্নারে সুন্দর করে বক্স আকারে দেবা। আর এখানে ফর্ম, এখানে হচ্ছে টু। ফর্ম হচ্ছে নিজের নাম আর টু হচ্ছে বন্ধুর নাম। তো এখানে নিজের নাম হাজারো, ছাটগাঁও, চট্টগ্রাম। তো নিজের এলাকার বা জায়গার নাম, এখানে বন্ধুর এলাকা বা জায়গার নাম। বন্ধু এক্স, কক্সবাজার, কলেজ গেট, চট্টগ্রাম। এটা হচ্ছে বন্ধুর, ঠিক আছে? তো এটা হচ্ছে লেটার লেখার ফরম্যাট। তারপর আসো ইমেল রাইটিং অনলি ওয়ান। একটা ফরম্যাটে কীভাবে ইমেল লেখা যায় সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের টু সাবজেক্ট, এই দুটো জিনিস অবশ্যই লিখতে হবে। কীভাবে লিখবা? টুতে একটা জিমেলের দিতে হবে, জিমেল আইডি দিতে হবে। যে কোনো একটা জিমেল আইডি বসায় দিলে হবে। তো আমি আমার মতো করে একটা জিমেল আইডি বসায় দিলাম। তোমরা তোমাদের মতো করে একটা জিমেল আইডি এখানে বসায় দেবা। সাবজেক্টটা তোমাদের যে বিষয়ে মেল করতে বলবে সেই মেলের নামটি এখানে বসাবা। যে বিষয় আসবে সেই বিষয়টা এখানে বসাবো। মাই ডিয়ার তাসিন, আমি তাসিনকে মেলটা করতেছি। এট ফার্স্ট টেক মাই সালাম, তাহলে এখানে সালাম অথবা কর্ডিয়াল লাভ দিতে পারে, যে কোনো একটা। হোপ দ্যাট ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আই এম অলসো ফাইন, নাও আই এম ডেসক্রাইবিং অ্যাবাউট। এখানে যে বিষয়টা নিয়ে মেল লিখতে বলবে এবং মেল পাঠাতে বলবে সেই বিষয়টা এখানে বসাবা। সেই বিষয় সম্পর্কে কয়েকটা লাইন এখানে লিখে দিলে হবে। যে বিষয়টা পরীক্ষায় আসবে সে বিষয়ের উপর ভিত্তি করে দুই বা তিন লাইন লিখে দিলেই হবে। নো মোর টুডে কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু দ্য ইয়ঙ্গার্স, ইউর লাভিং। এখানে নিজের নামটি লিখতে হবে। যদি প্রশ্নের কোনো নাম যদি উল্লেখ থাকে তাহলে সেই অনুযায়ী লিখবা, আর যদি কোনো নাম উল্লেখ না থাকে তাহলে এখানে যেরকম আছে সেরকম বসাই দিতে পারো, অথবা নিজের ইচ্ছা মতো নাম বসাই দিতে পারো, ঠিক আছে? এবার আসো অল ইন ওয়ান প্যারাগ্রাফ ব্যাড সাইড। প্রথমে ব্যাড সাইড ফরম্যাটটা দেখাচ্ছি। ব্যাড সাইড ফরম্যাটে একটা যদি প্যারাগ্রাফ শেখা থাকে তাহলে কিন্তু সব ধরনের প্যারাগ্রাফ লিখতে পারবা। অ্যাসেন বা ফাঁকা জায়গায় প্যারাগ্রাফের নাম বসাতে হবে। তো আমি যেখানে যেখানে অ্যাসেন বা ফাঁকা জায়গা রাখবো, অ্যাসেন বসাবো, অ্যাসেন থাকবে, সেই জায়গার মধ্যে তোমরা কী করবা, তোমাদের কাঙ্ক্ষিত প্যারাগ্রাফের নামটি বসাবা। দেখো কীভাবে লিখতে হবে। প্রথমেই দেখাচ্ছি কী কী প্যারাগ্রাফ লিখতে পারবা। প্যারাগ্রাফ নেম ব্যাড সাইড, যেমন করোনা, কোভিড-19, রুট অ্যাক্সিডেন্ট, লোডশেডিং, ক্লাইমেট চেঞ্জ, ট্রাফিক জ্যাম, ড্রাগ এডিকশন, ওয়াটার পলিউশন, সাউন্ড পলিউশন, ডিফরেস্টেশন, এনভায়রনমেন্ট পলিউশন, গ্রিন হাউস ইফেক্ট, ডেঞ্জার অফ স্মোকিং, এয়ার পলিউশন, ক্যান্সার। তো এভাবেই কিন্তু অনেকগুলা ব্যাড সাইড প্যারাগ্রাফ আছে। সবগুলা ব্যাড সাইড প্যারাগ্রাফের জন্য মাত্র একটা প্যারাগ্রাফ শিখলেই কিন্তু যথেষ্ট। এই দেখো কোন প্যারাগ্রাফটা শিখলেই সব ধরনের প্যারাগ্রাফ লিখতে পারবা। দেখো দেখো প্যারাগ্রাফ নেম প্রথমে কী করবা, প্যারাগ্রাফ যেটাই আসুক, তোমাদের ধরো লোডশেডিং নিয়ে আসছে তাহলে এখানে লিখবা লোডশেডিং। আর এখানে যেরকম আছে একদম হুবহু সেম টু সেম বসায় দেবে, কোনো পরিবর্তন করতে হবে না। এখানে জাস্ট অ্যাসেনের জায়গায় কী করবা, এই যে এখানে যেহেতু লোডশেডিং লিখতেছো তাহলে এখানে লোডশেডিং লিখবা। যদি এনভায়রনমেন্ট পলিউশন আছে তাহলে এনভায়রনমেন্ট পলিউশন, এখানে যেহেতু লিখতেছো তাহলে এখানে এনভায়রনমেন্ট পলিউশন। এক কথায় খারাপ দিক বা ব্যাড সাইডস জাতীয় যে প্যারাগ্রাফগুলো আসবেই আসুক বা যে প্যারাগ্রাফটি আসবে সেই প্যারাগ্রাফের নামটি অ্যাসেনের জায়গায় বসায় দেবা, তাহলে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এরপরে আরও লিখতে হবে, এই যে দেখো এইখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত লিখে দেবা। এখানে জাস্ট অ্যাসেনের জায়গায় তোমরা কী করবা, প্যারাগ্রাফের নামটি বসায় দিলে হয়ে যাবে। যে প্যারাগ্রাফটি তোমাদের পরীক্ষার প্রশ্নে আসবে সেই প্যারাগ্রাফের নামটি এখানে বসায় দেবা। ক্লিয়ার? তারপর আসো অল ইন ওয়ান প্যারাগ্রাফ গুড সাইড। তো ভালো দিক জাতীয় যে কোনো ধরনের প্যারাগ্রাফ একটা ফরম্যাটে কিন্তু লেখা যায়। জাস্ট এখানে কি করতে হবে, অ্যাসেন বা ফাঁকা জায়গায় প্যারাগ্রাফের নাম বসাতে হবে। তো দেখো আমরা কীভাবে লিখতে পারি। প্রথমে দেখে নাও প্যারাগ্রাফ নেম গুড সাইড। তো কী কী প্যারাগ্রাফ লেখা যায় সেই প্যারাগ্রাফের নামগুলো দেখে নাও। এই যে 1 থেকে 10 পর্যন্ত আছে, 11 থেকে 20 পর্যন্ত আছে, 21 থেকে 30 পর্যন্ত আছে, 31 থেকে এই যে 40 পর্যন্ত আছে। আরও অনেকগুলো কিন্তু ভালো দিক থাকতে পারে। তো সব ধরনের ভালো দিক প্যারাগ্রাফের জন্য মাত্র একটি প্যারাগ্রাফ শিখে রাখলেই কিন্তু হবে। দেখো প্যারাগ্রাফ নেম,
তোমরা এখানে কি করবা, প্যারাগ্রাফের নামটি সুন্দর করে লিখবা। ভালো দিক জাতীয় যে প্যারাগ্রাফটি আসবে সেই প্যারাগ্রাফের নামটি এখানে বসাবা। তারপরে কি করবে, এখান থেকে এটুকু পর্যন্ত লেখা শেষ করবা। এখানে জাস্ট কি করবে, এসএনের জায়গায় শুধুমাত্র যে প্যারাগ্রাফটি আসবে সেই প্যারাগ্রাফের নামটি বসাই দিলেই হয়ে যাবে। ধরো তোমাদের ডিসিপ্লিন নিয়ে আসছে, তাহলে এখানে সুন্দর করে ডিসিপ্লিন লিখবা। এখান থেকে এটুকু পর্যন্ত হুবহু লিখে দেবা, আর এখানে কি লিখবা, ডিসিপ্লিন লিখবা। ঠিক আছে, এখানে জাস্ট এই যে অ্যাসেনের জায়গায় প্যারাগ্রাফের নামটি বসায় দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তারপর আরও লিখতে হবে। দেখো এই যে এখান থেকে শুরু করে আমরা এটুকু পর্যন্ত লিখে ফেলবো। জাস্ট এখানে অ্যাসেনের জায়গায় কী করব, শুধুমাত্র যে প্যারাগ্রাফটি আসবে সেই প্যারাগ্রাফের নামটি বসায় দিতে হবে। ঠিক আছে, এরপরে দেখো এডুকেশনাল অথবা গুড সাইড অথবা আদার প্যারাগ্রাফ, এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা ভালো দিক জাতীয় আমি যেটা দেখাই দিলাম সেটা যদি শিখতে না পারো, তাহলে এই প্যারাগ্রাফটা অবশ্যই শিখবা। দেখো এই প্যারাগ্রাফটা শিখলে তোমাদের বেনিফিট কী কী আছে। এই যে ট্রি প্লান্টেশন প্যারাগ্রাফটা লিখতে পারবে, এম ইন লাইফ প্যারাগ্রাফটা লিখতে পারবে, ভ্যালু অফ টাইম, ক্যারেক্টার, স্কুল লাইব্রেরি অথবা কলেজ লাইব্রেরি, স্কুল ম্যাগাজিন অথবা কলেজ ম্যাগাজিন। তোমরা চাইলে কলেজে যদি যাও তাহলে কলেজে গেলেও তোমরা এই প্যারাগ্রাফগুলো লিখতে পারবা। তো ফিমেল এডুকেশন, ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার, আর্লি রাইজিং এডুকেশন, এখানে খুবই গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফগুলো দেওয়া আছে। এই প্যারাগ্রাফ গুলো লেখার জন্য তোমাদের শুধুমাত্র একটা ফর্মেট শিখে রাখলেই কিন্তু হয়ে যাবে। দেখো এই ফর্মেটটা কি, প্রথমে তোমরা কি করবা, এই যে প্যারাগ্রাফ নেম, প্যারাগ্রাফের নামটি এখানে লিখবা। ধরো তোমাদের আসছে রিডিং নিউজ পেপার, তাহলে এখানে লিখবা রিডিং নিউজ পেপার। তাহলে এখান থেকে শুরু করে তোমরা কি করবে, এটুকু পর্যন্ত লিখে দেবা। আমি কিন্তু সবগুলো পড়ে শোনাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, সেজন্য আমি জাস্ট একটু ফরম্যাটটা দেখাই দিচ্ছি। তোমরা জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখো এবং ভিডিওটা বারবার দেখো, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে কোথায় কী করতে হবে। তো তোমরা এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত লিখবা। এরপরে কিন্তু আরও আছে, সেগুলো লিখবা। তো এখানে কী কী পরিবর্তন করতে হবে, দেখো অ্যাসেনের জায়গায়, এই যে অ্যাসেনের জায়গায় শুধুমাত্র যে এখানে রিডিং নিউজ পেপার লিখছো, তাহলে রিডিং নিউজ পেপার লিখবা। ঠিক আছে, স্কুল ম্যাগাজিন, তাহলে এখানে লিখবে স্কুল ম্যাগাজিন, এখানে স্কুল ম্যাগাজিন। ঠিক আছে, তারপরে এখানে ডুইং, লার্নিং, রিডিং, এখানে যে কোনো একটা লিখলেই চলবে। ঠিক আছে, তারপর দেখো এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত শেষ করব। তো এখানে কোথায় কোথায় পরিবর্তন করতে হবে, দেখো এই যে এসএন এই জায়গাগুলোতে কি করতে হবে, তোমাদের যে প্যারাগ্রাফটা আসবে সেই প্যারাগ্রাফের নামটি এখানে বসায় দেবা। এরপরে হি অথবা শি, দেখো হি যদি লিখো তাহলে এখানে হিজ লিখবা, যদি সে লিখো তাহলে হার লিখবা, তাহলে কিন্তু খুব সুন্দর একটা প্যারাগ্রাফ লেখা হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা ভালো দিক জাতীয় যে প্যারাগ্রাফটা দিলাম সেটা যদি শিখতে না পারো, তাহলে অবশ্যই এই প্যারাগ্রাফটা শিখে রাখবা। ঠিক আছে, 3 নম্বর প্যারাগ্রাফটা শিখে রাখবা। এরপরে আসো ডায়লগ রাইটিং অনলি ওয়ান ফরম্যাট, একটা ফরম্যাটে কীভাবে ডায়লগ লেখা যায় সেটা দেখে নাও। দেখো তোমাদের প্রথমে একটা লাইন সুন্দর করে লিখতে হবে, সেটা হচ্ছে এ ডায়লগ অ্যাবাউট মাইসেলফ অ্যান্ড মাই ফ্রেন্ড অ্যাবাউট। এখানে যে বিষয়টা নিয়ে তোমাদের ডায়লগ লিখতে বলবে সে বিষয়টা এখানে জাস্ট প্রশ্ন থেকে দেখে দেখে এখানে বসাই দেবা। তো এখন দেখো অনেকেই কিন্তু এই লাইনটা লিখে না, তা আমি বলবো এই লাইনটা লেখার জন্য। তোমার যদি পরীক্ষার খাতায় স্যারেরা যদি এই লাইনটা দেখে, তাহলে কিন্তু মনে করবে তুমি অনেক ভালো একটা স্টুডেন্ট। তো সেই জন্য এই লাইনটা লিখবা, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অনেকেই কিন্তু লিখে না, তা আমি বলবো এই লাইনটা লেখার জন্য। এরপরে মাইসেলফ, তোমাদের পরীক্ষার প্রশ্নে যদি কোনো ব্যক্তির নাম যদি উল্লেখ থাকে, সাপোজ ইউ আর রহিম, ইউর ফ্রেন্ড করিম, এভাবে যদি নাম উল্লেখ থাকে তাহলে সেভাবেই লিখবা। আর যদি কোনো নাম উল্লেখ না থাকে তাহলে হুবহু এরকম লিখতে পারো। যদি তোমাদের নিজেদের ইচ্ছামতো লিখতে চাও তাহলে নিজের ইচ্ছামতো এখানে নাম বসায় দিতে পারবা। তো আমি আমার মতো করে লিখতেছি, যেহেতু কোনো নাম নেই। মাইসেলফ, এখানে দেখো মাইসেলফ বলে হ্যালো রহিম, হাউ আর ইউ? রহিম, আই এম ফাইন, থ্যাংক ইউ। হাউ আর ইউ? মাইসেলফ, আই এম অলসো ফাইন, thank you. It's a great pleasure to see you. Rohim, yes, indeed. Myself, I'm thinking about talking to you about something. Rohim, yes, please tell me what you have to tell me. Myself, I want to have a talk about. এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস লিখতে হবে, সেটা এরপরেই দেখাই দিচ্ছি। তোমরা
এটা একটু মার্ক করে রাখো, এইটাতে কি লিখতে হবে। তো এখানে কয়েকটা জিনিস লিখতে হবে নিজের থেকে, সেটা আমি এরপরে দেখাই দিচ্ছি। যদি তোমরা নিজেরা লিখতে পারো তাহলে নিজের মতো করে লিখে ফেলবা, আর যদি না পারো তাহলে আমি যেটা দেখাচ্ছি সেটাই লিখবা। এরপর রহিম, ইয়েস আই থিঙ্ক দিস শুড বি গিভেন প্রপার ইম্পর্টেন্স, দেয়ার আর সার্টিন ওয়েজ হুইচ নিড টু বি কনসিয়াস টু দ্য ম্যাটার, মেনি থিং নিড টু হ্যাভ লার্নড। এরপরে আরও লিখতে হবে, দেখো, myself, how does it seem to deserve a special care, Rahim? In some aspects, it has a speciality. It need to be explained in different point of views, but in any case, we feel the shake of its capacity. There is no doubt about it. Myself, I think this will do for the metal. Rohim, yes, I'm very glad to talk to you. I hope to meet you soon again. Thank you. Myself, you are welcome. Goodbye then. রহিম, গুড বাই। এখন দেখো, এই যে এই জায়গার মধ্যে তোমাদের কি লেখা যায় সেটা আমি দেখাই দিচ্ছি। দেখো, ওই জায়গার মধ্যে যদি ফর ব্যাড সাইড হয়, যদি খারাপ দিক হয়, তোমরা কি করবে, এই যে মাইসেলফ আই ওয়ান্ট টু হ্যাভ টু টক অ্যাবাউট, এখানে অ্যাবাউট বলে তোমাদের খারাপ দিকের যে বিষয়টা আসবে, যে বিষয়টা নিয়ে লিখতে বলবে, সেই বিষয়টা এখানে লিখবা। এরপর সেই বিষয়টা এখানে লিখবা, এখানে লিখে জাস্ট হুবহু ওই যে মাঝখানে এই জিনিসগুলো লিখে দেবা। ঠিক আছে, ওই যে আমি ওখানে রেড কালার করে দিচ্ছি, ওই জায়গার মধ্যে এখান থেকে লেখা শুরু করে এটুকু পর্যন্ত চলে আসবা। ঠিক আছে, এরপরে কিন্তু আরও অনেকগুলো লেখা আছে। এই যে দেখো, এই যে এই লেখাগুলো অবশ্যই থাকতে হবে, পরপর লেখাগুলো অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, এইখানে যেগুলো আছে সেগুলো থাকতে হবে, জাস্ট ওই মাঝখানে এই জিনিসগুলো বসাতে হবে। ঠিক আছে, আর যদি খারাপ দিক যদি হয় তাহলে এটা, যদি ভালো দিক হয় তাহলে এই জিনিসটা বসাবা। জাস্ট এখানে কি বসাবা, এখানে যে বিষয়টা আসবে সেই বিষয়টা নামটি এখানে বসাবা, এখানেও সেম নামটি এখানে বসাবা। ঠিক আছে, তারপর দেখো, আলাদাভাবে শিখে নিতে হবে। কী আলাদাভাবে শিখে নিতে হবে, কাস্টমার অ্যান্ড সেলসম্যান যদি এ বিষয়ে আসে তাহলে অবশ্যই এটা আলাদাভাবে শিখে নেবে। প্যাশন অ্যান্ড ডক্টর, এটাও আলাদাভাবে শিখে নেবে। যদি ফিউচার প্ল্যান আসে তাহলে আলাদাভাবে শিখে নেবে। এক্সাম প্রিপারেশন যদি আসে তাহলে আলাদাভাবে শিখে নেবা। যদি আলাদাভাবে শিখে নিতে না পারো তাহলে সেম টু সেম আমি যেটা দিছি সেটাও লিখে দিতে পারবো, তবে নাম্বার 1-2 নাম্বার এদিক ওদিক হতে পারে। যদি আলাদাভাবে শিখে নিতে পারো তাহলে এই 4টা আলাদাভাবে শিখে নিতে পারলে তাহলে অবশ্যই ভালো নাম্বার পাওয়া যাবে। আর এগুলোর বাইরে যেগুলো আসুক, যেটাই আসুক, তোমরা কী করবা, এই যে আগের ফর্মেটই ব্যবহার করবা। ঠিক আছে, তারপর আসো কোয়েশন আনসার লেখার নিয়ম। মাত্র এটি নিয়ম জানা থাকলে সকল ধরনের কোয়েশন আনসার লিখতে পারবে। প্রথমেই নিচের কয়েকটি শব্দের সাথে পরিচিত হয়ে নাও। এই যে হয়, আমরা কিন্তু এই শব্দের অর্থগুলো জানি। তারপর আমি একবার বলে দিচ্ছি, হয় কেন, হু কে, হয় কোথায়, হয় কখন, হাউ কীভাবে, হোয়াট কী। এই জিনিসগুলো যদি জানা থাকে তোমরা অবশ্যই প্রশ্নের উত্তর করতে পারবা। দেখো টেকনিক 1 নাম্বার, প্রশ্নটি যদি প্রেজেন্ট টেন্স এর হয় তাহলে উত্তরটিও প্রেজেন্ট টেন্সে করতে হবে। 2, প্রশ্নটি যদি ফার্স্ট টেন্সের হয় তাহলে উত্তরটিও ফার্স্ট টেন্সে করতে হবে। এবার আসো উত্তর লেখার নিয়ম। 1, হয় দিয়ে যদি প্রশ্ন থাকলে প্রথমে প্রশ্নটা সাজাতে হবে, প্লাস বিকজ প্লাস প্যাসেজ থেকে উত্তর লিখতে হবে। যেমন এখানে ধরো আমি একটা লাইন লিখলাম, হোয়াই ইজ নকশিকাঁথা ফেমাস। তো এখানে বললাম হোয়াই দিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে প্রথমে প্রশ্নটা সাজাতে হবে। তাহলে আমি প্রথমে প্রশ্নটা সাজাই, নকশিকাঁথা ফেমাস, প্রশ্নটা সাজানো হয়ে গেছে, নকশিকাঁথা ফেমাস। তারপর যেহেতু হোয়াই আছে তাহলে আমাদের কী বসাতে হবে, সাজাতে হবে। তারপরে বিকজ, এই যে বিকজ প্যাসেজ থেকে উত্তর লিখতে হবে। এবার কি করতে হবে, আমাদের প্যাসেজ থেকে উত্তরটা খুঁজে বের করতে হবে। তো প্যাসেজ থেকে উত্তরটা কিভাবে খুঁজবো, এই যে ফেমাস, নকশিকাঁথা ফেমাস যেই লাইনের মধ্যে থাকবে প্যাসেজ থেকে সে লাইনটা আমরা এখানে বসাই দেব। ঠিক আছে, যদি ইংলিশ পড়তে না জানো, যদি ইংলিশের অর্থ না জানো, তাও কিন্তু তোমরা উত্তর করতে পারবা। আমি যেভাবে বলতেছি এভাবে করলে কিন্তু উত্তর অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, এবার আসো
2 নাম্বার, হু দিয়ে যদি প্রশ্ন থাকলে হু এর জায়গায় প্যাসেজ থেকে ব্যক্তির নাম বা নামগুলো লিখতে হবে। প্রশ্নের বাকি অংশ হুবহু বসে যাবে। যেমন, হু ইজ দ্য রাইটার অফ পেপারস বুকস। তাই এখানে হু এর জায়গায় কি বসাতে বলছে? ব্যক্তির নাম। তাহলে হু এর জায়গায় আমরা কি করব? ব্যক্তির নামটা বসাবো। আর এখানে পিপার ইজ, এই যে পিপার ইজ দ্য রাইটার অফ পেপারস বুকস, এই যে ব্যক্তির নাম, এখানে ব্যক্তির নাম কি? পিপার। আমরা প্যাসেজ থেকে যেই ব্যক্তির নামটি থাকবে সে ব্যক্তির নামটা জাস্ট এখানে বসাবো। তারপরে আমরা কি করব? প্রশ্নের বাকি অংশ হুবহু বসে যাবে। তাহলে বাকি অংশ কি? দ্য রাইটার অফ পেপারস বুকস, এই যে বাকি অংশটা বসায় দিলাম, ইজ থেকে শেষ পর্যন্ত বসায় দিলাম। তারপর আসো, হোয়ার দিয়ে যদি প্রশ্ন থাকলে তাহলে প্রথমে প্রশ্নটি সাজাতে হবে, প্যাসেজ থেকে স্থান বা জায়গার নামটি লিখতে হবে। তাহলে যেমন, হোয়ার ওয়াজ দ্য সেমিনার হেল্ড। তাহলে এই যে আমরা কি করব? প্রশ্নটি সাজাতে হবে। প্রথমে প্রশ্নটা সাজাবো, দ্য সেমিনার হেল্ড, প্রশ্নটা সাজাইলাম। এরপর প্যাসেজ থেকে স্থান বা জায়গার নামটি লিখতে হবে। তাহলে প্যাসেজ থেকে আমরা স্থান বা জায়গার নাম, চট্টগ্রাম হলে চট্টগ্রাম, ঢাকা হলে ঢাকার যে প্যাসেজ থেকে যে জায়গার নামটি থাকবে সেই জায়গার নামটি আমরা খুঁজে বের করব। তো এটা কীভাবে খুঁজে বের করব? এই যে প্রশ্নের মধ্যে বা প্যাসেজের মধ্যে আমরা খেয়াল করব সেমিনার হেল্ড এর লাইনটা কোথায় আছে, সেই লাইনের মধ্যেই কিন্তু আমরা এই যে জায়গার নামটি পাবো। ঠিক আছে? তারপর আসো, হোয়েন দিয়ে প্রশ্ন থাকলে প্রথমে প্রশ্নটি সাজাতে হবে, প্লাস ইন বা টু বসাতে হবে, প্লাস প্যাসেজ থেকে সময়টি লিখতে হবে। তাহলে যেমন, হোয়ার ডিড বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এখানে এখানে কী বলছে? প্রথমে প্রশ্নটি সাজাতে হবে। তাহলে আমরা প্রশ্নটা সাজাই, বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট। তাহলে বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট বসালাম। তারপরে ইন বা টু এখানে যে কোনো একটা বসাতে হবে। তারপর আমরা কি করব? প্যাসেজ থেকে সময়টি লিখতে হবে। কোন সময়? সালটি আমরা লিখে দেব। যদি তারিখ, মাস এগুলো যদি থাকে তাহলে সেগুলো সহ লিখে দিই। ঠিক আছে? তাহলে হয়ে যাবে। এরপরে 5 নাম্বার, হাউ দিয়ে প্রশ্ন থাকলে প্রথমে প্রশ্নটি সাজাতে হবে, প্লাস বাই বা উইথ, প্লাস প্যাসেজ থেকে উত্তরটি লিখতে হবে। তাহলে যেমন, হাউ ক্যান এ মডার্ন ম্যান বি সাকসিড। তাহলে এখানে দেখুন, আমরা প্রথমে কি করব? প্রথমে প্রশ্নটি সাজাতে হবে। তাহলে প্রথমে প্রশ্নটি সাজাই, প্রশ্ন থেকে এ মডার্ন ম্যান বি সাকসিড। তাহলে প্রশ্নটা সাজাই পেলাম। তারপরে কি বাই বা উইথ যে কোনো একটা বসায় দিলে হবে। বাই বসাইতে দিতে পারি অথবা উইথ বসায় দিতে পারি। তবে প্যাসেজ থেকে উত্তরটি লিখতে হবে। তাহলে প্যাসেজ থেকে আমরা কি করব? উত্তরটা খুঁজে বের করে লিখে দেব। এই যে কীভাবে খুঁজবো? মডার্ন ম্যান বি সাকসিড এর লাইনটা কোথায় আছে সেই লাইনটা খুঁজে আমরা বাকি জিনিসটা এখানে বসায় দেব। ক্লিয়ার? তারপরে দেখো, হোয়াট দিয়ে প্রশ্ন থাকলে দুইভাবে উত্তর করা যায়। তাহলে প্রথমে প্রশ্নটি সাজাতে হবে, তারপর প্যাসেজ থেকে উত্তরটি লেখা যায়। যেমন, হোয়াট ডাজ দ্য রাইটার মিন। তাহলে আমরা কি করতে পারি? এই যে প্রথমে প্রশ্নটি সাজিয়ে প্যাসেজ থেকে উত্তরটি লিখে যায়। তাহলে প্রথমে প্রশ্নটা সাজিয়ে ফেলি, দ্য রাইটার মেন। তাহলে দ্য রাইটার মেন প্রশ্নটা সাজিয়ে ফেলাম। তারপর প্যাসেজ থেকে আমরা কি করব? উত্তরটা লিখে দেব। প্যাসেজ থেকে দেখে দেখে লিখে দেব। তারপরে 2 নাম্বার নিয়মটা হচ্ছে, প্রথমে প্যাসেজ থেকে উত্তরটি লিখে প্রশ্নটি সাজানো যায়। তাইলে আমরা কি করতে পারি? প্রথমে প্যাসেজ থেকে উত্তরটা লিখে ফেলে তারপর প্রশ্নটা সাজাতে পারি, তাও হবে। হয় আমরা এভাবে করতে পারি, না হয় এভাবেও করতে পারি। যেকোনো একটা করলেই হয়ে যাবে। ঠিক আছে? তারপরে নোট, যদি প্রশ্নে ডু, ডাজ, ডিড থাকে তাহলে নিচের নিয়ম অনুযায়ী উত্তর করতে হবে। তাহলে ডু থাকলে ভার্ব নো চেঞ্জ। যদি ডু থাকে তাহলে ভার্ব যেটা থাকবে সেটার কোনো পরিবর্তন করতে হবে না। যদি ডাজ থাকে তাহলে ভার্বের শেষে অ্যাজ বা ইয়েস যোগ করতে হবে। যদি প্রশ্নের মধ্যে ডাজ থাকে, এই জিনিসটা যদি থাকে তাহলে যে ভার্বটা বসবে সেটার সাথে হয় অ্যাজ বসাবো, না হয় ইয়েস বসাবো। ঠিক আছে? ডিড যদি থাকে তাহলে ভার্বের শেষে ইডি বসাতে হবে। ঠিক আছে? যদি ডিড এইটা প্রশ্নের মধ্যে থাকে তাহলে ভার্ব যেটা থাকবে সেটার সাথে আমরা ইডি বসাবো। ঠিক আছে? এবার আসো সিভি রাইটিং অনলি ওয়ান ফরম্যাট। একটা ফরম্যাটে কীভাবে সিভি লেখা যায় দেখো। এই যে তোমাদের প্রথমে ডেট লিখতে হবে, যেদিন লিখবা সেদিনের তারিখটা এখানে বসাবা। তারপরে এখান থেকে একদম হুবহু যেরকম আছে সেরকম বসাবা। জাস্ট এখানে কোথায় কোথায় পরিবর্তন করতে হবে সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এই যে চট্টগ্রাম, ঢাকা,
তোমাদের প্রশ্নে যদি কোনো জায়গার নাম যদি উল্লেখ থাকে তাহলে সেই জায়গার নামটা এখানে লিখবা, আর যদি না থাকে তোমরা যে কোনো একটা নাম দিতে পারো অথবা নিজের ইচ্ছামতো যে কোনো নাম দিতে পারো জায়গার নাম, ঠিক আছে। সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এখানে এসএন এর জায়গায় তোমরা কি বসাবা, যে বিষয়ে তোমাদের সিভিটা লিখতে বলবে সেই বিষয়টা এখানে বসাবা, ঠিক আছে। স্যার থেকে শুরু করে আমরা এটুকু পর্যন্ত লিখব। এখানে কোথায় পরিবর্তন করতে হবে দেখো, এই যে তোমাদের তারিখটা, তোমরা এখানে যে তারিখটা লিখবা সেই দিনের আরও 1 সপ্তাহ আগে বা 5 দিন আগে তারিখটা বসাবা, ঠিক আছে। ধরো আজকে কত তারিখ, আজকে 24 তারিখ, তাহলে আমরা দিতে পারি 15 তারিখ দিতে পারি। এখানে এখানে যে তারিখটা লিখবা তার 1 সপ্তাহ আগে বা 5 দিন আগে তারিখটা এখানে বসাবা, ঠিক আছে। তারপরে এখানে স্কুল, ইনস্টিটিউশন আন্ডার, তো এখান থেকে স্কুল হলে স্কুল, ইনস্টিটিউশন হলে ইনস্টিটিউশন, যে এখান থেকে যে কোনো একটা লিখে দিতে পারো। তারপর অ্যাসাইনের জায়গায় তোমরা কী করবা, এই যে বিষয়ে এখানে তোমাদের সিভিটা লিখতে বলবে সেই বিষয়টা এখানে বসাবা, ঠিক আছে। আর বাকিগুলো একদম হুবহু বসাবা, জাস্ট এখানে কী করবা, ইওর নেম, নিজের নামটি বসাবা, ঠিক আছে। নিজের নাম যেটা সেটা বসাবা। ইউর নেম এটা মুছে দিয়ে এটা না লিখে তোমরা কী করবা, নিজের নামটা বসাবা। ধরো আমি আমার নাম লিখতেছি রিয়াদ, তাহলে এখানে আমি রিয়াদ লিখে দিতে পারবো। তারপর আসো সিভির মধ্যে তোমাদের আরও কিছু অ্যাড করতে হবে, কারিকুলাম বিটাম অথবা সংক্ষেপে আমরা সিভি লিখতে পারি। এখানে সিভির মধ্যে নেম, ফাদার নেম, এভাবে নাম্বার করে সুন্দর করে বসাবা। এখানে তোমরা এই যে এখানে কোলন দেবা, নেমের পরে কোলন, তারপর নিজের নামটি লিখবা, ফাদার নেম কোলন দিয়ে বাবার নাম লিখবা, তারপরে মাদার নেম নিজের মায়ের নাম, প্রেজেন্ট অ্যাড্রেস নিজের ঠিকানা, তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস নিজের স্থায়ী ঠিকানা, ঠিক আছে। ডেট অফ বার্থ, তো এখানে ডেট অফ বার্থটা একটু হিসাব করে দিতে হবে, আমি যেটা দিছি সেটাও দিয়ে দিতে পারো। কারণ একটা চাকরির ক্ষেত্রে সিভি যখন জমা দিই তখন কিন্তু পড়ালেখা শেষ করে সিভিটা জমা দিতে হয়, তো সেই জন্য একটু বয়সটা বাড়িয়েই কিন্তু হিসাব করতে হবে। আমরা চাকরির জন্যই কিন্তু সিভিটা লিখতেছি। তো এখন আমাদের কি করতে হবে, এই যে তারিখটা, ডেট অফ বার্থটা একটু বাড়ায় দিতে হবে, ঠিক আছে। ন্যাশনালিটি বাংলাদেশি, রিলিজিয়ন ইসলাম, ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল, এরপরে কন্ট্যাক্ট নাম্বার বা মোবাইল নাম্বার এখানে বসাই দেবা। তো এভাবে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এভাবেই আমরা কি সাজিয়ে লিখে ফেলবো, ঠিক আছে। এরপরে আরও কিছু অ্যাড করতে হবে, সেটা হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে। নেম অফ এক্সাম, এখানে এসএসসি, বিএ অনার্স, এমএ ইন ইংলিশ এভাবে বসাই দেবো। পাসিং ইয়ার কোন সালে তোমরা এই যে এখানে পাস করছো হুবহু এটাই বসাই দিতে পারো, ঠিক আছে। আমি যেরকম দিছি সেম টু সেম বসাই দেবা, কারণ তোমাদের এখানে একটু বুঝে শুনে করতে হয়, তো সেজন্য আমি যেরকম দিছি একদম হুবহু বসাই দেবা। তারপরে এখানে 12 রেফারেন্স, এখানে রেফারেন্স তোমরা যে কোনো একটা দিতে পারো। রেফারেন্স আমি একজনের দিলাম, চট্টগ্রাম ইউনিভার্সিটির, এই যে ফোন নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে অ্যাটাচমেন্ট কী কী অ্যাটাচ করতে পারো, ফটোকপি অফ অল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, এরপর 2 কপিস পাসপোর্ট সাইজ ফটো, ঠিক আছে। তো এখানে এই 13 নম্বরের আইটেমগুলো অবশ্যই দেবা, আর 12 নম্বরের আইটেমটা না দিলেও চলবে, যদি দাও তাহলে ভালো, রেফারেন্স হিসেবে এটা দিলে ভালো, না দিলেও সমস্যা নেই, ঠিক আছে। তারপরে আসো অ্যাপ্লিকেশন অনলি 3 ফরম্যাট, দেন অনলি 1 ফরম্যাট। তো আমি প্রথমে 3টা ফরম্যাট দেখাচ্ছি। 3টা ফরম্যাট যদি তোমাদের ভালো না লাগে বা তোমাদের মুখস্থ করতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে তোমরা এই অনলি 1 ফরম্যাট এটা দেখবা। তো প্রথমেই আমি অনুরোধ করব তোমাদের এই যে 3টা ফরম্যাট দিচ্ছি, এই 3টা ফরম্যাট যদি তোমরা শিখে রাখো তাহলে আজীবন তোমাদের কোনো অতিরিক্ত অ্যাপ্লিকেশন শিখা লাগবে না, ঠিক আছে। এরপরে আমি একটা ফরম্যাট দেখাবো। দেখো এই যে নং 1, প্রথমে 3টা ফরম্যাট আমি পরপর দেখাচ্ছি। প্রথমে 1 নম্বরের ফরম্যাটটা দেখাচ্ছি। দেখো এখানে কী কী লেখা যাবে, কম্পিউটার ক্লাব, ডিবেটিং ক্লাব, কমন রুম, ক্যান্টিন, টেবিল, লিটারেসি ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, শহীদ মিনার, ইটিসি। তো এই ক্লাব জাতীয় যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কী করতে পারি, এই অ্যাপ্লিকেশনটা লিখতে পারি। তো দেখো এখানে কী কী করতে হবে, প্রথমে ডেট দিতে হবে, দ্য হেডমাস্টার। তো ডেটটা তোমরা কী করবা, আজকে যে তারিখটা আছে সেই তারিখটা বসাবা, তোমরা যেদিন লিখবা সেই দিনের তারিখটা এখানে বসাবা, ঠিক আছে। দ্য হেডমাস্টার, তারপরে তোমাদের স্কুলের নামটা এখানে বসাবা। স্কুলটা কোথায় আছে
কোন জায়গায় সেই জায়গার নামটি এখানে বসাবো। তো চট্টগ্রাম আমি এখানে চট্টগ্রাম লিখলেই হবে। তো তোমরা যদি ঢাকার হও তাহলে ঢাকা লিখবা, কক্সবাজার হলে কক্সবাজার, সিলেট হলে সিলেট এখানে লিখবা, ঠিক আছে? এক কথায় কলেজটা বা স্কুলটা যেখানে আছে সেই স্কুলের জায়গার নামটি এখানে বসাবা। তারপরে এখানে সাবজেক্ট প্রেয়ার ফর সিটিং আপ এখানে কী লিখবা, অ্যাপ্লিকেশনের নামটি এখান থেকে যেটাই আসবে সেই অ্যাপ্লিকেশনের নামটি এখানে বসাবো। কম্পিউটার ক্লাব আসলে এখানে কম্পিউটার ক্লাব বসাবা। আর এখানে স্যার থেকে শুরু করে এটুকু পর্যন্ত হুবহু লিখবা। জাস্ট এখানে কোথায় কোথায় পরিবর্তন করতে হবে দেখো। এই যে লাল কালার করা যেগুলো আছে সেগুলো অবশ্যই একটু পরিবর্তন করার চেষ্টা করবা। চট্টগ্রাম সিটি, তো তোমাদের স্কুলটা চট্টগ্রাম সিটির ভিতরে হলে চট্টগ্রাম সিটি লিখবা, ঢাকা সিটির মধ্যে হলে ঢাকা সিটি লিখবা, সিলেট সিটির মধ্যে হলে সিলেট সিটি, কক্সবাজার সিটির মধ্যে হলে কক্সবাজার সিটি, যেটাই হোক এই স্কুলটা যেখানে সেই সিটিটা এখানে লিখবা, ঠিক আছে? তারপরে অ্যাসেনের জায়গায় তোমরা কী করবা, এই যে অ্যাসেনের জায়গায় শুধু এখানে যে বিষয়টা লিখবা সেই বিষয়টা অ্যাসেনের জায়গায় বসাই দেবা। ধরো তোমাদের পরীক্ষার মধ্যে আসছে কম্পিউটার ক্লাব, তাহলে এখানে তোমরা লিখবে কম্পিউটার ক্লাব, কম্পিউটার ক্লাব, কম্পিউটার ক্লাব, কম্পিউটার ক্লাব, ঠিক আছে? অ্যাসেনের জায়গায়। আর বাকিগুলো একদম হুবহু বসে যাবে। আর এখানে স্কুল দিছে না, স্কুলের নামটি বসাবা, স্কুলটা কোথায় আছে সেই জায়গার নামটি এখানে বসাবা। ক্লিয়ার? তারপর আসো 2 নাম্বার ফরম্যাট, দ্য ফেব্রুয়ারি স্টেজ অফ ড্রামা, এরপরে স্টাডি ট্যুর, পিকনিক, মিলাদ মাহফিল, কোনো অনুষ্ঠান জাতীয় যদি হয় তাহলে সেক্ষেত্রে তোমরা কী করবা, এই অ্যাপ্লিকেশনটা লিখবা। সেম আমি প্রথমে 1 নাম্বারে যে অ্যাপ্লিকেশনটা দেখাইছি ওই নিয়মই করবা। জাস্ট এখানে লাল কালার করা যেগুলো আছে জাস্ট এগুলোই পরিবর্তন করবা, ঠিক আছে? এখানে কী লিখবা, তোমাদের দ্য ফেব্রুয়ারি আসলে এখানে এসএনের জায়গায় দ্য ফেব্রুয়ারি, এসএনের জায়গায় দ্য ফেব্রুয়ারি, এসএনের জায়গায় দ্য ফেব্রুয়ারি, ঠিক আছে? এভাবেই তোমরা কী করবা, অ্যাপ্লিকেশনটা করবা। এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো কিন্তু পরীক্ষার মধ্যে বারবার আসে, তো এটা ভালো করে দেখে নিবা। তারপরে 3 নাম্বার ফরম্যাট দেখো, লিভ অফ অ্যাবসেন্ট, লিভ অফ অ্যাডভান্স, তারপরে চেঞ্জ এনি সাবজেক্ট, টিসি, ট্রান্সফার সার্টিফিকেট, রিঅ্যাডমিশন, টেস্টিমোনিয়াল, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো বারবার পরীক্ষার মধ্যে আসে। তো এগুলোর জন্য এই ফরম্যাটটা ব্যবহার করবা। জাস্ট এখানে ওই যে আমি প্রথমে যেভাবে দেখা দিয়েছি অ্যাপ্লিকেশন লেখার নিয়ম সেম, এই যে একদম হবো এখানে সেম টু সেম বসাবা। জাস্ট কোথায় কোথায় পরিবর্তন হবে সেটা আমি লাল কালার করে দিয়েছি, এই যে লাল কালার করে দিয়েছি এগুলো কি পরিবর্তন করবা। তো অ্যাসেনের জায়গায় শুধুমাত্র এখান থেকে যেটা আসবে লিভ অফ অ্যাবসেন্ট, তাহলে এখানে অ্যাসেনের জায়গায় লিভ অফ অ্যাবসেন্ট, রিঅ্যাডমিশন আসলে রিঅ্যাডমিশন, রিঅ্যাডমিশন, রিঅ্যাডমিশন অ্যাসেনের জায়গায় বসাই দেবা। আর বাকিগুলো একদম হুবহু বসাই দেবা। এই 3টা ফরম্যাটে জানা থাকলে কিন্তু তোমাদের আর কখনো কষ্ট করতে হবে না। এই 3টা ফরম্যাট নিয়ে কিন্তু যেভাবে আসুক তোমরা লিখতে পারবা, পরীক্ষায় উত্তর করতে পারবা, ঠিক আছে? তো এখন এই 3টে ফরম্যাট যদি তোমরা না পারো, শিখতে না পারো, তাহলে তখন কি করবা, একটা ফরম্যাট দিচ্ছি আমি, এই ফরম্যাটটা দেখে নিলে কিন্তু সব ধরনের অ্যাপ্লিকেশন লিখতে পারবা। এই যে অ্যাপ্লিকেশন অনলি ওয়ান ফরম্যাট, দেখো অ্যাপ্লিকেশন অনলি ওয়ান ফরম্যাট, তোমরা যারা ওই 3টে ফরম্যাট শিখতে পারবা না, মনে রাখতে পারবা না, মুখস্থ করতে পারবা না, তোমরা ওই 3টা বাদ দিয়ে এই একটা ফরম্যাট শিখে রাখো। তোমরা যারা ওই 3টা ফরম্যাট শিখবা তারাও এই ফরম্যাটটা শিখে রাখো, ঠিক আছে? যাতে তোমাদের মনে থাকে। যদি ওই 3টা থেকে ভুলে যাও তাহলে তোমরা এটাই লিখে দিয়ে আসতে পারবা। তাহলে এটাও সেম, ডেট লিখতে হবে, যেদিন লিখবে সেদিনের তারিখটা লিখতে হবে, দ্য হেডমাস্টার অথবা চেয়ারম্যান। দেখো হেডমাস্টার অথবা চেয়ারম্যান যদি স্কুলের জন্য লেখো, স্কুলে হেড স্যারের কাছে কোনো কিছু চেয়ে যদি লিখো তাহলে হেডমাস্টার লিখতে হবে। আর যদি এলাকার মধ্যে চেয়ারম্যানের কাছে বা সিটি কর্পোরেশনের মধ্যে কোনো কিছু চেয়ে যদি তোমরা লিখতে চাও তাহলে চেয়ারম্যানের কাছে লিখবা। তারপরে এক্স স্কুল, যদি হেড টিচার বা হেডমাস্টারের কাছে লিখো তাহলে স্কুলের নামটি লিখবা। আর যদি চেয়ারম্যানের কাছে লিখো তাহলে এখানে হেডমাস্টার বাদ দিয়ে চেয়ারম্যান লিখে এখানে ব্লেস লিখবা, ঠিক আছে? তখন স্কুলের নামটি বাদ যাবে। সাবজেক্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর, এখানে কী বিষয়ে অ্যাপ্লিকেশন লিখতে চাচ্ছ সে বিষয়টা এখানে বসাবা। স্যার উই বেক রেসপেক্টফুলি টু স্টেট ডেট উই আর দ্য স্টুডেন্ট অথবা পিপল, তো তোমরা যদি হেডমাস্টারের কাছে লিখো তাহলে স্টুডেন্ট লিখতে হবে, যদি চেয়ারম্যানের কাছে লিখো তাহলে পিপল লিখতে হবে। অফ ইউর স্কুল অথবা ভিলেজ, যদি স্টুডেন্ট লিখো তাহলে স্কুল লিখতে হবে, যদি পিপল লিখো তাহলে ভিলেজ লিখতে হবে।
ইউ নো টপিক ইজ ভেরি এসেন্সিয়াল ফর আওয়ার স্টুডেন্ট লাইফ। যদি তোমরা স্টুডেন্ট লিখো তাহলে স্টুডেন্ট লাইফ লিখতে হবে, যদি পিপল লিখো তাহলে আওয়ার লাইফ, তখন স্টুডেন্ট বাদ যাবে। পিপল লিখলে আওয়ার লাইফ লিখতে হবে, স্টুডেন্টটা বাদ যাবে, ঠিক আছে। বাট ইট ইজ সরি টু সে দ্যাট দেয়ার ইজ নো অ্যাভেলেবিলিটি অফ ইট ইন আওয়ার লোকালিটি বা স্কুল। যদি তোমরা পিপল লিখো তাহলে সেক্ষেত্রে লোকালিটি, যদি তোমরা স্টুডেন্ট লিখো তাহলে স্কুল লিখবা, ঠিক আছে। এক কথায় এটার উপর ডিপেন্ড করে। হেডমাস্টার লিখলে স্কুলের জিনিসগুলো লিখতে হবে, চেয়ারম্যান লিখলে লোকালিটি পিপল এই জিনিসগুলো লিখতে হবে, ঠিক আছে। এই দুইটার উপর নির্ভর। তারপর আসো, উই হ্যাভ বিন সাফারিং a lot of for want of it, so we badly need of it. We therefore pray and hope that you would be kind enough to grant our prayer and oblique thereby. Your faithfully the student of your school অথবা দ্য পিপল অফ ইউর ভিলেজ। যদি তোমরা হেডমাস্টারের কাছে লিখো তাহলে দ্য স্টুডেন্ট অফ ইউর স্কুল, যদি তোমরা চেয়ারম্যানের কাছে লিখো তাহলে দ্য পিপল অফ ইউর ভিলেজ, এভাবেই লিখতে হবে, ঠিক আছে। তো এই ফর্মেটটা অবশ্যই ভালো করে শিখে রাখবা, যাতে তোমাদের পরীক্ষার হলে আনসার করা যায়, ঠিক আছে, এবং ভালো নাম্বার পাওয়া যাবে ইনশাল্লাহ। এরপরে আসো মাল্টিপল কম্পোজিশন রাইটিং। কম্পোজিশন লেখার নিয়ম একটি, অনলি ওয়ান ফর্মেট। একটা ফর্মেটে কীভাবে কম্পোজিশন লেখা যায় সেই ফর্মেটটা দেখিয়ে দিচ্ছি। দেখো, অ্যাসেন বা ফাঁকা জায়গায় কম্পোজিশনের নাম বসাতে হবে। এই যে আমি যেখানে অ্যাসেন লিখে দিচ্ছি বা অ্যাসেন লেখা আছে, সেখানে শুধুমাত্র তোমাদের পরীক্ষার প্রশ্নে যে কম্পোজিশনটা আসবে সেই কম্পোজিশনের নামটি বসাতে হবে। দেখো কিভাবে লিখতে হবে। এই যে কম্পোজিশন রাইটিং এডুকেশন অথবা গুড সাইড, এডুকেশনাল ও রিলেটেড এবং ভালো দিক জাতীয় যে কম্পোজিশনটা আসুক, তোমাদের কী করতে হবে, এই ফর্মেটটা ব্যবহার করতে হবে। যেমন এখানে টি প্লান্টেশন, এমনি লাইফ, ভ্যালু অফ টাইম, ক্যারেক্টার, স্কুল অথবা কলেজ লাইব্রেরি, স্কুল ম্যাগাজিন অথবা কলেজ ম্যাগাজিন, ফিমেল এডুকেশন, ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ, এগুলো সব কম্পোজিশন। এখানে 1 থেকে 20টা পর্যন্ত কম্পোজিশন দিলাম। এর বাইরেও তো আরও অনেক ধরনের কী থাকতে পারে, এডুকেশনাল এবং ভালো দিক থাকতে পারে, ঠিক আছে। আমি জাস্ট উদাহরণ হিসেবে এখানে 20টা পর্যন্ত দিলাম। আমি যদি সবগুলো দিতে যাই তাহলে কিন্তু এখানে আমার আর কিছু বলা লাগবে না, শুধু কম্পোজিশনের নামগুলো বলতেই কিন্তু দিন শেষ হয়ে যাবে। তো সেই জন্য আমি কী করছি, এখানে গুরুত্বপূর্ণ যেইগুলো আসে পরীক্ষার মধ্যে সেই নামগুলো দিলাম। এর বাইরে আরও অনেক ধরনের থাকতে পারে, ঠিক আছে। তোমরা একটু প্রশ্ন দেখে বুঝে নেবা। তো দেখো কীভাবে লিখতে হবে আমাদের কম্পোজিশন নেম। তোমরা উপরে খাতার ঠিক মাঝখানে কম্পোজিশনের নামটি লিখবা, যেটা আসবে সেই কম্পোজিশনের নামটা এখানে লিখবা। তারপর এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত লিখে দেবা। আর এখানে অ্যাসেনের জায়গায় কী করবা, তোমাদের যে কম্পোজিশনটা আসবে সেই কম্পোজিশনটার নামটি এখানে বসাবা। যদি আসে ভ্যালু অফ টাইম, তাহলে ভ্যালু অফ টাইম, ঠিক আছে, যেটা আসবে সেটার নামটি এই যে অ্যাসেনের জায়গায় বসায় দেবা, ঠিক আছে। আর আরেকটা জিনিস বলে দিই, তোমরা পয়েন্ট আকারেও দিতে পারো, পয়েন্ট ছাড়াও দিতে পারো, কোনো অসুবিধা নেই। যদি পয়েন্ট দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ভালো নাম্বার পাওয়া যায়, পয়েন্ট না দিলেও কিন্তু নাম্বার পাওয়া যায়, তাতে কোনো অসুবিধা নেই। তো যদি পয়েন্ট আকারে চাও তাহলে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও কিন্তু পয়েন্ট আকারে দেওয়া আছে কম্পোজিশন লেখার নিয়ম, তাহলে সেগুলো দেখে আসতে পারো। তো এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত লিখে দেবা। জাস্ট অ্যাসেন এই জায়গায় কী করবা, জাস্ট কম্পোজিশনের নামটি বসাবা, এটা একটা প্যারা। এগুলো তোমরা কী করবা, প্যারা আকারে লিখবা। এই যে আলাদা করে একটু একটা প্যারা লিখে 2 লাইন খালি রেখে তারপরে আরেকটা প্যারা শুরু করবা, এরপরে 2 লাইন খালি রেখে আরেকটা প্যারা শুরু করবা, এভাবেই করবা, ঠিক আছে। তো সেজন্য আমি কিন্তু আলাদা করে দেখাচ্ছি। তারপরে এই প্যারাটি লিখবা, এটা একটা প্যারা, 2 লাইন খালি রেখে তারপরে আরেকটা প্যারা লিখবা। অ্যাসেনের জায়গায় শুধুমাত্র কী করবা, কম্পোজিশনের নামটি বসাবা। এরপরে 2 লাইন খালি রেখে এই যে এই প্যারাটি লিখবা। জাস্ট অ্যাসেনের জায়গায় কী করবা, কম্পোজিশনের নামটি বসাবা। এখানে হি লিখলে এখানে তোমাদের হিস লিখতে হবে, এখানে সি লিখলে এখানে হার লিখতে হবে, আর বাকিগুলো হুবহু বসায় দিলে হবে। অ্যাসেনের জায়গায় কম্পোজিশনের নামটি বসাবা, ঠিক আছে। তারপরে এখানে আরেকটা প্যারা, দেখো এই প্যারাটিও হুবহু লিখবা। জাস্ট অ্যাসেনের জায়গায় কী করবা, কম্পোজিশনের নামটা বসাবা, আর 2 লাইন খালি রেখেই কিন্তু তোমরা প্যারাগুলা করবা, ঠিক আছে। তারপরে এইটা আরেকটা প্যারা, 2 লাইন খালি রেখে এই প্যারাটি লিখবা। এই যে এখানে অ্যাসেনের জায়গায় শুধুমাত্র কী করবা, কম্পোজিশনের নামটি বসায় দেবা। ক্লিয়ার?
এবার আসো প্রবলেম বা ব্যাড সাইড। তোমাদের খারাপ দিক এবং প্রবলেম জাতীয় সমস্যা জাতীয় যদি কোনো কম্পোজিশন আসে, তাহলে সেক্ষেত্রে তোমরা কী করবা, আমি যে ফরম্যাটটা দেখাচ্ছি সেই ফরম্যাটটা ফলো করবা, সেই ফরম্যাটটা শিখে রাখবা। যেমন এখানে হতে পারে লোডশেডিং, তারপরে ট্রাফিক জ্যাম, রোড অ্যাক্সিডেন্ট, ফ্লাড, ইভটিজিং, তারপরে এখানে অনেকগুলোই কিন্তু আছে, সাইক্লোন, অনেকগুলো গুরুত্বপূর্ণ কিন্তু এখানে আছে, ডিফরেস্টেশন অনেক গুরুত্বপূর্ণ। তো এগুলোর জন্য তোমাদের একটা কম্পোজিশন শিখে রাখলে কিন্তু হয়ে যাবে। এর বাইরে কিন্তু আরও অনেক ধরনের খারাপ দিক থাকতে পারে, সমস্যা জাতীয় থাকতে পারে। তো আমি কিন্তু এখানে 30টা পর্যন্ত দিলাম, 30টার বাইরে আরও অনেক ধরনের থাকতে পারে। সবগুলোর জন্য একটা ফর্মেটই কিন্তু যথেষ্ট। দেখো কীভাবে লিখবা। এই যে তোমরা খাতার মাঝখানে ঠিক উপরে কম্পোজিশনের নামটি লিখবা, যেটাই আসবে সেই কম্পোজিশনের নামটি বসাবা। ধরো তোমাদের আসছে লোডশেডিং, তাহলে এখানে বসাবো লোডশেডিং। এখান থেকে এটুকু পর্যন্ত এটা একটা প্যারা, এটা সুন্দর করে লিখে দেবা, হুবহু লিখে দেবা। এরপরে 2 লাইন খালি রেখে এরপরের প্যারাটি লিখবা। এই যে এটা একটা প্যারা, ঠিক আছে, এটা 2 লাইন খালি রেখে এটা লিখে দেবা হুবহু, এখান থেকে এইটুকু পর্যন্ত হুবহু একটা প্যারা, এটা লিখে দেবা। এরপরে ঠিক অ্যাসানের জায়গায় হুবহু তোমরা কী করবা, ওই যে কম্পোজিশনের নামটি বসায় দেবা। এরপরে 2 লাইন খালি রেখে এই প্যারাটি লিখবা, ঠিক আছে, 2 লাইন খালি রেখে রেখে ওই যে প্যারাগুলা লিখবা। তো এখান থেকে এটুকু পর্যন্ত এটা একটা প্যারা, এটা হুবহু লিখে দেবো, কোনো পরিবর্তন করতে হবে না, ঠিক আছে। এরপরে এটা লেখার পরে আর 2 লাইন খালি রাখবা খাতার মধ্যে, তারপরে আরেকটা প্যারা লিখবা। এই যে এই প্যারাটিও হুবহু লিখে দেবা, এখান থেকে এইটুকু পর্যন্ত তোমরা হুবহু লিখে দেবা। এই ভিডিওটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, অথবা বারবার ভিডিও দেখলেও কিন্তু হয়ে যাবে, অথবা ভিডিওটা ডাউনলোড করে রাখতে পারো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে। এরপরে 2 লাইন খালি রেখে তারপরে আরেকটা প্যারা লিখে দেবা, এটা একটা প্যারা, এখান থেকে এটুকু পর্যন্ত হুবহু লিখে দেবা। তারপরে এরপরে আরেকটা প্যারা, এখান থেকে হুবহু তোমরা এইটুকু লিখে দেবা, এটা একটা প্যারা, ঠিক আছে। এখানে কিন্তু আমি পয়েন্ট ছাড়া দিচ্ছি, পয়েন্ট আকারে কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে নিবা, ঠিক আছে। তারপরে এটা একটা প্যারা, 2 লাইন খালি রেখে তোমরা কী করবে, এই প্যারাটিও লিখে দেবে। জাস্ট অ্যাসাইনের জায়গায় কী করবা, শুধুমাত্র যে কম্পোজিশনটা আসবে সেই কম্পোজিশনের নামটি এখানে বসায় দেবা, ঠিক আছে। এরপরে এটা একটা প্যারা, এটা লাস্ট প্যারা, ঠিক আছে। এখান থেকে এটুকু পর্যন্ত সুন্দর করে লিখে দেবা, তাহলে খুব সুন্দর একটা কম্পোজিশন লেখা হয়ে যাবে, ঠিক আছে। আর প্যারাগুলো 2 লাইন খালি রেখে রেখে লিখবা, যাতে আলাদাভাবে বোঝা যায়, ঠিক আছে। পয়েন্ট না দিলে কিন্তু প্যারাগুলো আলাদাভাবে বোঝা যায়, ওভাবেই লিখবা। তারপরে আসো সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সায়েন্স এবং টেকনোলজি বিষয়ে যদি কোনো কম্পোজিশন আসে, তাহলে সেক্ষেত্রে আমরা একটা ফরম্যাট শিখে রাখলে কিন্তু সব ধরনের আমরা কম্পোজিশন লিখতে পারবো। দেখো ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স খুবই গুরুত্বপূর্ণ একটা কম্পোজিশন। মোবাইল ফোন, কম্পিউটার এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। টেলিফোন, তারপর নিউজ পেপার এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই কম্পোজিশনগুলো লেখার জন্য মাত্র একটি ফরম্যাট কিন্তু যথেষ্ট, একটি শিখলেই কিন্তু সবগুলো কম্পোজিশন লিখতে পারবা। তো দেখো এখানে সুন্দর করে কম্পোজিশন নেমটি লিখবা, আর এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত লিখবা, এটা একটা প্যারা। এরপরে এখানে অ্যাসানের জায়গায় কী করবা, শুধুমাত্র কম্পোজিশনের নামটি বসাবা। আর এইটা লেখার পরে 2 লাইন খালি রেখে কী করবা, 2 লাইন খালি রেখে আরেকটা প্যারা শুরু করবা। এই যে এখান থেকে শুরু করে তোমরা এটুকু পর্যন্ত হুবহু লিখে দেবে, তাহলে এটা একটা প্যারা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এরপরে আর 2টা লাইন খালি রেখে তারপরে আরেকটা প্যারা বসাবা। এই যে এখান থেকে শুরু করে এই যে এইটুকু পর্যন্ত বসায় দেবা, তাহলে এটা একটা প্যারা হয়ে যাবে, খুব সুন্দর একটা প্যারা হয়ে যাবে। তাহলে এখানে অলরেডি আমি 3 প্যারা দিয়ে দিলাম। এরপরে আর 2 লাইন খালি রেখে তারপরে কী করবা, এই যে এইখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত লিখে দেবা। তাহলে এখানে শুধুমাত্র কী করতে হবে, অ্যাসাইনের জায়গায় কম্পোজিশনের নামটি বসাতে হবে, আর কোনো কিছু পরিবর্তন করতে হবে না, ঠিক আছে। তারপরে এটাও 2 লাইন খালি রেখে 2 লাইন এরপরেই এই যে এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত লিখে দেবা। তারপর অ্যাসাইনের জায়গায় শুধুমাত্র কী করবা, একটু খেয়াল করবা যাতে অ্যাসাইন না লিখে তোমরা কী করতে পারো, ওই যে কম্পোজিশন নেমটি লিখতে পারো, ঠিক আছে। কম্পোজিশন নেমটি এখানে লিখে দেবা, ঠিক আছে। এরপরে 2 লাইন খালি রেখে তোমরা এই প্যারাটি লিখে দেবা। তাহলে
এই যে এখান থেকে এটুকু পর্যন্ত লিখে দেবে, এখানে কোনো কিছু পরিবর্তন করতে হবে না, একদম হুবহু লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। এরপরে এই যে লাস্ট এটা, এই যে এই প্যারাটা সুন্দর করে এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত লিখে দেবা। জাস্ট অ্যাসেন এর জায়গায় কী করবা, অ্যাসেন এর জায়গায় এই যে কম্পোজিশনের নামটি বসায় দেবা। ক্লিয়ার? তো খুব সুন্দর একটা কম্পোজিশন লেখা হয়ে যাবে। এই ফরম্যাটগুলো অবশ্যই ভালো করে শিখে রাখবা। আমি তোমাদের কিন্তু কষ্ট কমায় দিচ্ছি, তোমাদের পড়া কমায় দিচ্ছি, ঠিক আছে? এই ফরম্যাটগুলো যদি তোমরা লিখতে পারো তাহলে অবশ্যই ভালো নাম্বার পাবা, ঠিক আছে? এটা নিশ্চিত থাকো, অবশ্যই ভালো নাম্বার পাবা। আর কষ্ট কমের মধ্যেই কিন্তু ভালো নাম্বার পাওয়া যাচ্ছে, ঠিক আছে? এজন্যই ভিডিওটা বারবার দেখবা এবং বারবার কি মুখস্থ করার চেষ্টা করবা, মনে রাখার চেষ্টা করবা, যাতে ভুলে না যাও। এই একটা একটা দুইটা দুইটা এগুলা দিচ্ছি, তো পুরা বছর যদি তোমরা এগুলাই শিখতে না পারো তাহলে তো করার কিছু নেই, ঠিক আছে? তো সেজন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা তোমার বন্ধুদের কাছে শেয়ার করবা, যাতে তাদেরও কষ্ট কমে যায়। তো এটাই হচ্ছে মূলত আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।